আচ্ছা, আমরা গতদিন ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড এটা শেষ করতে পারিনি, মনে আছে কি আপনাদের? জি স্যার। আমরা যেখানে শেষ করছি গত এই ক্লাসে তার ঠিক পরে থেকে আবার শুরু করি, তাই না? আমরা ওই যে ইনভেন্টরি কাউন্টিংটা পর্যন্ত বলছিলাম, হ্যাঁ। এই যে ভ্যালুয়েশনটা থেকে আমরা শুরু করতে চেয়েছিলাম, মানে টুডে উই স্টার্ট ফ্রম দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, হ্যাঁ। বুঝতে পারছেন? এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে রেসপন্স করেন প্লিজ। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমি মানে জাস্ট আই নো, মানে এনআরভি, is there any, মানে there is anyone who have any idea related to net realizable value, NRV? মানে অ্যাকচুয়ালি এনআরভিটা কি, এটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা, বা আপনারা কি জানেন, কেউ একটু বলবেন? এনিওয়ান? হুম। স্যার, মেইনলি অ্যাসেট থেকে যখন আমরা মানে ডেপ্রিসিয়েশন চার্জ করে মেইন নেট ভ্যালুটা পাই, ওটাকেই তো নেট রিয়েলাইজেবল ভ্যালু বলে না? আর কেউ, কে বললো? বুঝতে পারেন কে বললো, সাদিয়া নাকি? জি স্যার। আচ্ছা, আর আর এনিওয়ান? আর কারোর কোনো ধারণা আছে? আচ্ছা, ইনভেন্টরি বেসিক্যালি এটার জন্য যে আইএসটা ফলো করা হয়, মানে ইনভেন্টরির জন্য একটা আইএস আছে, এবং কস্ট অফ, যে কস্টটা কিভাবে অ্যাকাউন্ট ফর হবে বা কিভাবে ইনভেন্টরি রিকগনাইজ করতে হবে, এগুলোর জন্য একটা গাইডলাইন আছে আইএস এর। আইএস কত তো বলতে পারবেন? স্যার, আইস টু। আইএস টু। প্রাইস টু আইএস স্যার। টু, হ্যাঁ। সো আইএস টু তে যেটা বলা আছে যে ইনভেন্টরি শুড বি, এটা এটা কি, যে ভ্যালুয়েশন হবে এটা সবসময় কস্ট এবং, মানে সহজ ভাষায় এনআরবিতে। এখন কস্ট বলতে আমরা আগেই বলেছি যে আসলে এটা যখন আমরা ইনভেন্টরি পারচেস করি বা ম্যাটেরিয়ালস কিনি, সেটার সাথে আসলে কস্টিংটা যেটা করা হয়, এই কস্টিং এর মধ্যে কি কি থাকে? ম্যাটেরিয়াল প্রাইস থাকে, ডেলিভারি চার্জ থাকে, যদি এটা ইম্পোর্ট করে থাকি, সো ইম্পোর্টের যে আহ, যে ডিউটিস গুলো থাকে বা যে ট্যাক্স গুলো থাকে, যেগুলো আমরা পে করে আসি ইম্পোর্ট স্টেজে, এবং এটার সাথে অলসো রিলেটেড উইথ দ্য কনভার্সন কস্ট, হ্যাঁ। এটা আহ, এবং আপনার ইনভেন্টরিটা যে কারেন্ট যে লোকেশনে আপনি নিয়ে আসবেন, এই যে ক্যারিং কস্ট টস্ট, এইগুলো আসলে মেইনলি ইনভেন্টরির যে কস্টিং এর ভিতরে থাকে। এখন ধরেন আমরা সবসময় বলি যে ইনভেন্টরির ভ্যালুয়েশনটা হবে কস্ট এবং এনআরভি হুইচ ওভার ইজ কি লোয়ার, মানে কম যেটা। বুঝতে পারছেন? আমার যে কস্টটা এবং এনআরভি যেটা, সেটার মধ্যে যেটা ছোট। এখন এনআরভি কি? এনআরভি হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু। এনআরভি এটা মিনিংটা হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু। এই নিট রিয়েলাইজেবল ভ্যালুটা কিভাবে আসে? এই ভ্যালুটা আসে, আপনি ধরেন একটা প্রোডাক্ট, আপনি এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট মার্কেটে সেল করবেন। এখন সেল করতে গেলে ওই প্রোডাক্টের তো একটা দাম আপনি ডিটারমাইন করবেন, তাই না? করবেন না? ধরেন 100 টাকা। এখন এই 100 টাকা ওই প্রোডাক্টটা আপনার সেলিং প্রাইস। 100 টাকায় প্রোডাক্টটা সেল করতে আপনার কিছু হয়তো খরচ হবে, যেটা আপনি মার্কেটিং বলেন বা সেলিং ডিস্ট্রিবিউশন, যেটা সহজ ভাষায় সেলিং কস্ট। এই সেল করতে যে ধরেন 5 টাকা খরচ হবে, তাহলে 100 থেকে 5 টাকা বাদ দিলে কত? 95। মানে বুঝতে পারছেন? এই 95টাকে বলা হয় এনআরভি, নিট রিয়েলাইজেবল ভ্যালু। মানে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তো? জি স্যার। তাহলে আমরা
এনআরবি কাকে বলি? এনআরবি কে বলি একটা প্রোডাক্ট সেল করে, মানে সেলিং যে প্রাইসটা, আমার যদি 100 টাকা যদি ওই প্রোডাক্টটা সেলিং প্রাইস হয়, ওই প্রোডাক্টটা সেল করতে আমার কিছু খরচ হবে, যেটাকে সেলিং এক্সপেন্স বলা হয়, ধরেন 5 টাকা। এইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু। এখন আইএস 2 তে বলা আছে ইনভেন্টরি সবসময় ভ্যালুয়েশন করতে হবে এই কস্ট, এবং ওই প্রোডাক্টটা ধরুন ওই প্রোডাক্টটার কস্ট ছিল আমার ধরেন 90 টাকা, আমি বিক্রি আমার এনআরবি 95 টাকা, তাহলে এটার ভ্যালুয়েশন হবে কত টাকায়? মানে আমি ইনভেন্টরিতে দেখাবো কত? স্যার 90 টাকায়। স্যার 90 90 টাকায়। টাকা। 90 টাকা। আচ্ছা, এখন আসেন, ঠিক এটা যদি এরকম হয়, আমার কস্ট ছিল 90 টাকা, আমার ইনভেন্টরি, আমি যে ওই প্রোডাক্টটা আমি বিক্রি করতে গেলে আমার এটা রিয়েলাইজেবল ভ্যালু মানে এনআরবি, আমি যেটা বিক্রি করে রিয়েলাইজ করতে পারবো সেটা 85, 80 টাকার বেশি না। তাহলে এটার ইনভেন্টরিতে আমার কত কস্ট, মানে ভ্যালুয়েশনটা কত হবে? 85 স্যার। কেন? স্যার এনআরভি আর কস্টের মধ্যে যেটা ছোট সেটাকে আমরা নিচ্ছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সাদা গট দ্য পয়েন্ট, মানে পিন পয়েন্টেড করতে পারছে যে এনআরবি এবং কস্টের মধ্যে যেটা ছোট হুইসোভার ইজ কি লয়ার, তাই না? মানে অলওয়েজ ইনভেন্টরি ইজ অ্যাকাউন্টেড, মানে রিপোর্টেড লয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি, লয়ার অফ কস্ট অ্যান্ড এনআরবি। ক্লিয়ার? আমরা একটু এক্সাম্পলে আসেন, এক্সাম্পল দেখি। দেখেন এখানে কয়েকটা আইটেম 1 2 3 4 আমি দিয়ে রাখছি। এই পার্টটা দেখেন, দিস ইজ কস্ট, এটা কস্ট, দেখা যাচ্ছে তো? এটা এনআরবি, দিস ইজ এনআরবি, ঠিক আছে? এখন আপনি একটু বলেন, আইটেম 1 কস্ট 27, এনআরবি 32, এটার ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে? 27 টাকা। 27 টাকা। 27। ইজ দ্য এনিওয়ান হু ডিসএগ্রি উইথ, এই যে কে ইমরান বললো নাকি আলামিন বললেন যে 27? জি স্যার। আলামিনের সাথে কেউ ডিসএগ্রি করেন কিনা, এমন কেউ আছেন? নো স্যার, নো নো স্যার। স্যার। নো। সাদিয়া? না স্যার। ওকে, ভেরি গুড। তার মানে কনসেপ্টটা ক্লিয়ার, তাই তো? দেন সেকেন্ড, জি স্যার। কস্ট 14, এনআরবি 8, ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে? স্যার 8 টাকা। 8, ভেরি গুড। আইটেম 3 কস্ট 43, এনআরবি 55, ইনভেন্টরি ভ্যালুয়েশন কত হবে? স্যার 43। 43। আইটেম 4 কস্ট 29, এনআরবি 40, ভ্যালুয়েশন কত হবে? স্যার 29। Exactly. So I believe that everyone have the concept, very clear concept regarding these issues. The valuation of inventory, very simply, the valuation should be the lower of cost and NRV. বুঝতে পারছেন? Lower of cost and NRV. কস্ট ও এনআরভির মধ্যে যেটা ছোট সেটাই আপনার ভ্যালুয়েশনটা হবে। সো এটা আপনাদের এই এক্সামে ঠিক এইভাবেই হয়তো কিছু ইয়ে আসতে পারে, এনআরবি কিভাবে আপনার ইনভেন্টরি রিপোর্ট করতে হয়, এবং ঠিক এই সিনারিগুলো এভাবে আসতে পারে। কিছু আইটেম দিবে, আইটেম দিয়ে আপনার কস্টটা, হয়তো এখানে আমি ডিরেক্ট কস্ট বলতেছি 27, সে হয়তো কিছু বলবে যে পারচেস প্রাইস ছিল ধরেন 15 টাকা, ক্যারিং কস্ট ছিল 5 টাকা, এরপরে ডিউটি ছিল ধরেন 3 টাকা, হ্যাঁ, লেবার কস্ট ছিল 2 টাকা। এইভাবে অনেকগুলো এলিমেন্টস দিবে, দিয়ে আপনাকে কস্টটা বের করতে হবে। এরপরে বলবে যে ওইটা সেলিং প্রাইসটা ছিল 100 টাকা, কস্ট টু সেল ছিল 5 টাকা। এই যে এইভাবে ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে কস্টটা বের করে নিতে হবে এবং এনআরভিটা বের করতে হবে। এরপর আপনাকে হ্যাভ টু কম্পেয়ার বিটুইন দ্য টু, কস্ট অ্যান্ড এনআরভি, হুইচএভার ইজ লোয়ার দ্যাট শুড বি রিপোর্টেড টু দ্য ইনভেন্টরি। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার।
এখন আসেন, ফিফো, লিফো, এভিকো এগুলো সম্পর্কে কারো ধারণা আছে? জি স্যার। কি জি একটু বলেন স্যার। তো ফিফো। স্যার ফিফো হয়েছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে লিফ হয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর হচ্ছে এভারেজ যেটা এটা হচ্ছে স্যার এভারেজ করে তারপর হচ্ছে বের করে নিতে হবে। অ্যাভারেজ করে বের করে নিতে হয়, তাই না? জি স্যার। একটু আপনাদেরকে একটু বলি, লিফো, আইসেক, লিফো বলে কিছু পাবেন না, এগুলো হয়তো আমরা বইতে পাবো, কিন্তু আইস টু, which is completely deal with the inventories and the cost, how to report the cost. So এইখানে গিয়ে আপনি লিফো বলে শব্দ পাবেন না, বি ক্লিয়ার, হ্যাঁ? লিফো কিছু পাবেন না, এখানে দুইটা জিনিস পাবেন, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট আর অ্যাভারেজ কস্ট, এবিসিও, অ্যাপকো, তাই তো? এই দুইটা জিনিস দিয়ে আসলে ইনভেন্টরির কস্টিংটা এটা বের করা হয়ে থাকে। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এখানে কিছু দেখতে পাচ্ছেন, একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ? এইখানে দেখেন, কিছু আইটেম আছে, ওপেনিং আছে 100 কোয়ান্টিটি এবং তার ইউনিট কস্ট ছিল 2 টাকা পার ইউনিট কস্ট, টোটাল তাহলে 100 গুণ 2 200। মে এখানে একটা যে এটা ধরেন হাইপোথেটিক্যালি এটা করা আছে, সে কিছু ইনভেন্টরি পারচেস করছে, যেটাকে আমরা রিসিভ বলতেছি, হ্যাঁ? সো 400 কোয়ান্টিটির জন্য তাকে পার ইউনিট কস্ট ধরা হয়েছে 2 টাকা 10 পয়সা, 2.10। সো টোটাল তার এই 400 কোয়ান্টিটি এটা পারচেস করতে যে খরচ হয়েছে সেটার ভ্যালুটা হচ্ছে 480। এইখান থেকে আবার প্রোডাকশনে ইস্যু হয়েছে, ইস্যু বলতে এটা আপনার সেল হইতে পারে, যেটাই বলেন, বা আমরা সেলই ধরি, ঠিক আছে? এখান থেকে কিছু সেল হয়েছে, বা ইস্যু যেটাই বলেন, মানে যে টার্মে এটাকে আপনি ইউজ করেন। সো ইস্যু বলতে এটা সরে গেছে, আউট হয়ে গেছে, ঠিক আছে? ইনভেন্টরি থেকে সরে গেছে, ধরেন 200 কোয়ান্টিটি, এখানে দেখেন কোনো ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে? ইউনিট কস্ট নাই। আচ্ছা, আবার রিসিভ করছে 300 কোয়ান্টিটি, এটা পারচেস প্রাইস ছিল 2.12 পার কস্ট, এটা তাহলে 636 সে আবার 11 মেতে ইস্যু করছে 400 কোয়ান্টিটি, আবার 18 মেতে সে রিসিভ করছে, এটা আবার কস্ট হয়েছে 2.4 পার ইউনিট কস্ট, 240 টোটাল, হ্যাঁ? আবার 20 মেতে সে আবার ইস্যু করছে, এবং তার ক্লোজিং এ গিয়ে 200 কোয়ান্টিটি তার ক্লোজিং স্টক আছে, ক্লোজিং ইনভেন্টরি আছে। এখন আমরা এটার একটু ইনভেন্টরির এই কস্টিংটা আমরা একটু দেখবো কিভাবে আসলে কোন মেথডে ফিফো এবং এই যে অ্যাভারেজ যে মেথড, এই মেথডে আসলে কস্টিংটা কি হইতে পারে একটু দেখি, তাই না? আচ্ছা, এগুলো কি আপনারা কেউ করছেন? এই ম্যাথগুলো করছেন? স্যার এমআই করা হয়েছে। মানে সিএতে কি করছেন? জি স্যার, ইয়াতে ম্যানেজমেন্ট ইনফরমেশন স্যার আছে পুরা এক অধ্যায় এটা নিয়ে। আছে না? জি স্যার। আচ্ছা, আমরা একটু এই ঠিক এই এক্সাম্পলটা একটু দেখি, হ্যাঁ? এটা কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা দেখেন, এখানে ওই যে ওইটাই ঠিক ওই জিনিসটা এখানে আছে, হ্যাঁ? আমার ওপেনিং ছিল কত, 100, এটা কস্ট ছিল, ইউনিট কস্ট ছিল 2 টাকা। আমি 3 তারিখে 3rd of May 400 কোয়ান্টিটি আবার নতুন আমার ঢুকছে ইনভেন্টরিতে, সেটা 2 টাকা 10 পয়সা পার ইউনিট কস্ট ছিল। 4 মেতে গিয়ে আমার কিছু ইস্যু হয়েছে, ঠিক আছে, 200 কোয়ান্টিটি। এখন আসে না, এই ফিফোতে ফার্স্ট ইন, ফার্স্ট আউট। এটা সবসময় মাথায় রাখতে হবে, ফার্স্ট ইন মানে যে আগে ঢুকবে সে আগে বের হবে। আগে বেরোবে, এর কোনো বিকল্প নাই। আপনার যে ইনভেন্টরি বিন কার্ড পর্যন্ত, বিন কার্ডে কি থাকে? স্যার নাম্বার দেওয়া থাকে। ওখানে থাকে না কবে, ইনভেন্টরি। সব জি ডিটেলস স্যার। থাকে না, কবে ঢুকছে,
জি স্যার, এগুলো ডেট দেওয়া থাকে। থাকে না, এগুলো থাকে না? জি স্যার। আচ্ছা, এই দেখেন এই তাহলে আমরা 4 মেতে 200 কোয়ান্টিটি যদি ইস্যু করি, তাহলে প্রথম আমার এই ইস্যুটা হবে কোথা থেকে? স্যার প্রথম ওপেনিং এর টাকাটা, প্রথম ওপেনিং এ ওপেনিং, স্যার হচ্ছে 2 তাহলে টাকা করে 100 দেখেন প্রথম ওপেনিং ছিল 100, এই 100 পার ইউনিট কস্ট ছিল কত? স্যার 2 টাকা, তাহলে কত হলো? 200, তাই তো? এটার ভ্যালু কত? 200 200। টাকা। এরপরে থাকলো কত? আরো 100 কোয়ান্টিটি। এইটা কোত্থেকে হবে? স্যার 3 তারিখের থেকে দিব। এই 3 তারিখ থেকে যে 400 কোয়ান্টিটি করছিলাম না পারচেস আমার জি স্যার। ইনভেন্টরিতে, নাও এই the 100 quantity will release from this purchase, এই 400। তাহলে এটা কত করে আমার পারচেস করা হয়েছিল? 2.1 পার 1। ইউনিট, তাই না? জি তাহলে স্যার, এটা হচ্ছে 200 10 টাকা। 210 টাকা। তাহলে আমার ইস্যুটা দেখেন, ফার্স্ট ইন, আমরা বলতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আপনি কনসেপ্টটা মিলাইতে পারছেন কিভাবে এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন তাহলে আমার এটা ভ্যালুটা দাঁড়ালো কত? 410। এই যে ইস্যু কস্ট, এই যে আমার 200 কোয়ান্টিটির, তাহলে ইস্যু কস্টটা কত হলো? 410 টাকা। ক্লিয়ার? জি স্যার। কারণ মানে কারোর কোনো কনফিউশন থাকলে বা কেউ আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকলে কাইন্ডলি প্লিজ আমাকে একটু বলেন, নইলে আমি কিন্তু বুঝতে পারবো না, বুঝছেন? এখন আসেন, এই দেখেন 11 মে, 11 মেতে কি করছে সে? আবার 400 কোয়ান্টিটি ইস্যু, এটা ইস্যু হয়েছে, ঠিক আছে? 400 কোয়ান্টিটিস। এখন আসেন, আমার এই মে 3 মেতে আমার কত ছিল? রিসিভ ছিল স্যার কত? 400। 400, আমি 100 এখান থেকে দিছে, ইস্যু, আরো 300 রয়েছে। তাহলে আমার রিমেনিং কত আছে? 300 কোয়ান্টিটি। সো আমাকে কিন্তু যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমাকে এই যে 11 মেতে এসে যে আমি 400 কোয়ান্টিটি ইস্যু করতেছি, তাহলে আমার আগে দেখতে হবে যে আমার আগে যে ইনভেন্টরি ছিল স্টকে, সেটা আমাকে আগে শেষ করতে হবে। তাহলে আমি যেহেতু 400 কোয়ান্টিটি আমার ছিল কত রিমেনিং, আগে আগে স্লটে 300 স্যার। 300। 300 ছিল। এ দেখেন আমি 300 এখান থেকে বের করে দিলাম। এটার কস্ট ছিল কত পার ইউনিট? স্যার 2 টাকা 1 পয়সা। 2 টাকা 1 পয়সা। তাহলে এইটার ভ্যালু কত দাঁড়ালো? 30। 630। এখন থাকলো কত? আমার তো 300 চলে গেল, আরো থাকলো 100। 100। এই 100 কোথা থেকে যাবে? দেখেন এই যে দেখেন 9 মে, 9 তারিখ 9 থেকে মেতে যাবে আবার স্যার। সে 300 কোয়ান্টিটি সে আবার সে রিসিভ করছে, এবং দ্য কস্ট ওয়াজ 2.12 পার ইনভেন্টরি। বুঝতে পারছেন? জি দেখ স্যার। এই যে 100 কোয়ান্টিটি, আমার 400-র মধ্যে 300 আগেরটা গেল, এরপরে নতুন রিমেনিং যে 100, এটা পরের স্লটে যেটা কিনা 9 তারিখে পারচেজ হয়েছিল, ওইখান থেকে এটা ইস্যু হয়ে গেল 100। তাহলে এটার কস্ট কত হবে দেখেন? 2.12, স্যার 212 টাকা। 212 টাকা। তাহলে টোটাল এই 400 কোয়ান্টিটির আমার কস্টিংটা হলো কত? 842। বুঝতে পারছেন? এখন আসেন, এই দেখেন 20 মে, 20 মেতে এসে আবার সে 100 কোয়ান্টিটি ইস্যু করছে। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, আবার এই যে 9 মেতে এসে যে আমার 300, এখান থেকে ইস্যু হয়েছে কত? স্যার 100 এসে হয়েছে, আরো 200 রয়েছে। আরো 200 রয়েছে। তার মানে আমাকে প্রথমেই তাহলে আমাকে 100, যেহেতু আমার ইস্যু হয়েছে 100, তাহলে ওইখান থেকে আমার ইস্যুটা করতে হবে, তাই তো? যেটা জি স্যার। প্রিভিয়াসলি আমি, যেটা আমার স্টকে ছিল, তাহলে এটা আমার কস্টিং ছিল কত? 2 টাকা 12 পয়সা, তাই না? জি স্যার। 212, তাই 212, এই 212 চলে আসলো। তাহলে এই যে আমার টোটাল ইস্যু, এটা টোটাল কস্ট কত দাঁড়ালো? স্যার 1464। 64। এখন আসেন, আমার ক্লোজিং দাঁড়ালো কত? ক্লোজিং কত আছে আমার? স্যার 200। উপরে স্যার 9 তারিখে রয়েছে 100, আর হচ্ছে স্যার 20 18 তারিখে 100, টোটাল 200। এক্স্যাক্টলি। তাহলে আমার 9 তারিখে আমার ছিল 300, 200 তো আমার ইস্যু হয়ে গেল, আর 100 থাকলো। এই 100 কস্ট ছিল কত? 2.12। আর এই যে 18 তারিখে আমি 100 কোয়ান্টিটি আবার কিনছিলাম, এটাও আমার স্টকে রয়ে গেছে, ঠিক আছে? এটার কস্টিং ছিল কত? 2 টাকা 40 পয়সা, 2.4 পয়সা, তাই তো? জি এখন স্যার। এখানে দেখেন এটার ভ্যালুয়েশন, তাহলে ক্লোজিংটা হবে 100 ইউনিট হবে এই 2 টাকা 12 পয়সায়, আর 100 ইউনিট হবে 2 টাকা
40 পয়সায়। তাহলে 200 ইউনিটের ভ্যালু কত? 452 52 টাকা, টোটাল আমার ভ্যালু কত? 1916 টাকা। 1916 ইস্যু কস্ট। টোটাল আমার এই কস্টিংটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ইন ফার্স্ট রেটের। এইভাবেই ঠিক কস্ট গুলো সিএজিএস এ হিট করবে। বুঝতে পারছেন? এই যে কস্ট গুলো ঠিক এইভাবেই সিস্টেমে অটোমেটেড। দ্য সিস্টেম ইজ ভেরি তারা সফিস্টিকেটেড সিস্টেম ইউজ করে, যারা ম্যানুয়াল। এখন তো ধরেন ম্যানুয়াল কিছু নাই। এখন এসএপি বলেন বা ওরাকল বলেন বা আরো অনেক সফটওয়্যার, মানে সফটওয়্যার আছে। এই সফটওয়্যারে কিন্তু এগুলো এভাবে ডিজাইন করা থাকে, এবং যখন আপনি যে ইয়েটা ইস্যু করবেন ওইটার ওই অ্যাসোসিয়েটেড কস্টটাও থাকে, এবং ওইভাবেই ইস্যুর সাথে সাথে ওই ট্র্যাক হয়ে যাবে, মানে কস্টিংটা লিঙ্ক হয়ে যাবে, এবং এটা এভাবে রিপোর্ট হয়ে যাবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন এটা নিয়ে, ফিফো নিয়ে? ফিফো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ভাই ভালো করে বলেন, আবার পরে বলবেন যে ভাই বুঝিনি বা না। আপনার বিষয়টা হচ্ছে যে আমার দায়িত্ব হচ্ছে আপনাকে একটু বোঝানো, ঠিক আছে? এটা যাতে আপনারা বুঝতে পারেন। যদি স্যার সেটা এগুলো তো যদি স্যার আমাদের করা ছিল স্যার, আমাদের তেমন একটা এগুলো সমস্যা হয় না স্যার। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আসেন তাহলে। আই গেস দ্যাট এভরিওয়ান গেট দা মানে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হাউ টু প্রসিড উইথ দা ফিফো প্রসেস, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসলে যে অ্যাভারেজ, যেটা লিফো বলে কিছু নেই। আগে বলেছি যে লিফোতে আসলে লিফো দিয়ে হয় না। লাস্ট ইন লাস্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এতে কি হয়? এতে ডিমেরিটসটা কি কেউ বলতে পারবেন? যদি লাস্ট ইন ফার্স্ট আউট হয় তাহলে এটা ডিমেরিটসটা কি? এটা প্রবলেমটা কোথায়? স্যার স্যার যদি আগের প্রোডাক্ট গুলো স্টক থেকে যাবে। হ্যাঁ, থাকলো সমস্যা কি? মানে এতে সমস্যা কি বলেন তো? স্যার কস্টটা বেড়ে যায়, হ্যাঁ, কস্টিং বেড়ে যায় ইনফ্লেশন সময়। আর স্যার ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। এই যে কে বললেন ডেট এক্সপায়ারের কথা? তৌফিক ইসলাম স্যার। তৌফিক। দেখেন, তবে এটা ইয়ে করছে যে ডেট এক্সপায়ার, দ্য চান্স ইজ ভেরি হাই, চান্স ইজ ভেরি হাই এক্সপায়ার হয়ে যেতে পারে। কস্টিং কে যেন বলো কস্টিংটা বেড়ে যাবে? আলামিন আমি বললো নাকি? আমি স্যার আচ্ছা, কস্টিংটাও বেড়ে যেতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কস্টিং আছে না বাড়লো, ঠিক আছে, কিন্তু যেটা এক্সপায়ারি হয়ে গেল তাহলে কি? সেটা তো আসলে আপনি পুরাটাই গচ্ছা গেল, তাই না? তো আপনি ধরেন এই যে এখানে যে এই যে ওপেনিং যেটা ছিল, এটা ধরেন আরো 2 মাস আগে কেনা হয়েছে, এটা মে তো, ধরেন জানুয়ারিতে কেনা হয়েছে। তো আমার তো এন্ড অফ দা ডেতে গিয়ে কিন্তু আমার দেখেন এই যে 200 কোয়ান্টিটি কিন্তু ক্লোজিং এ আছে, এবং ক্লোজিং এ সামহাও কিছু না কিছু থাকবেই, অলওয়েজ থাকবে না? আপনি বিজনেস করতে হলে এটা এটা ইয়ে থাকে যে ক্লোজিং ইনভেন্টরি থাকবে। সো তার মানে কি এই 200 এই যে 100 প্রথমে ওপেন ও কিন্তু রয়েই গেল লিফোতে, ও কিন্তু আর ইস্যু হলো না। তার মানে কি ওর তো একটা লাইফ আছে, তাই না? ওর এক্সপায়ারি লাইফ আছে। সো একটা সময় গিয়ে কি হবে, ও আর ইস্যুই হলো না, ও পড়েই রইলো এবং এক্সপায়ার করে ফেললো। তার মানে আপনি পুরাটাই আপনি রাইট অফ করতে হবে গচ্ছা। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট মানে লজিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, এই এই লাস্ট ইন ফার্স্ট আউট এটা কোনো লজিক্যাল অ্যাপ্রোচ হইতে পারে না। হ্যাঁ, এটা এটা করে অনেকেই, এটা ওই যে বিভিন্ন ফাস্ট মুভিং যারা, হ্যাঁ, ইনভেন্টরি যারা আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা এই অ্যাপ্রোচ ইয়ে করে, বাট এটা দিস ইজ নট ভেরি মানে ইয়ে কমন প্রসেস। এখন আসেন আমরা একটু ইয়ে দেখি অ্যাভারেজটা। হ্যাঁ, অ্যাভারেজটা কিভাবে আসলে ওয়ার্কআউট করে। এক্সাম্পলটা সেম এক্সাম্পল। হ্যাঁ, এখন দেখেন এখানে ওপেনিং আছে 100, এখানে কিছু খেয়াল রাখেন, আগে কিন্তু এত কিছু ছিল না। রিসিভ ইউনিট, ইস্যু ইউনিট, ব্যালেন্স ইউনিট, টোটাল ইনভেন্টরি ভ্যালু, ইউনিট কস্ট, কস্ট অফ ইস্যু। আগে এটা ভেরি সিম্পল প্রসেস ছিল, এটা এখানে কিন্তু অনেক কিছু নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, দেখেন ওপেনিং এ ছিল কত? 100 কোয়ান্টিটি, এর ভ্যালু ছিল কত? 200, ইউনিট কস্ট ছিল 2 টাকা, ঠিক আছে? এরপর দেখেন এই যে মে 3rd মে এখানে 400 কোয়ান্টিটি রিসিভ করা হয়েছে, এটার ভ্যালু হচ্ছে 840 টাকা, ঠিক আছে? এবং তার পার ইউনিট কস্ট ছিল হচ্ছে 2 টাকা 10 পয়সা।
তাহলে টোটাল আমার এখানে কত 500, এটা কত হচ্ছে 1040, তাই তো? জি স্যার। এই যে রেড কালার দেখেন এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি দেখেন স্যার। এটা কি, এটা অ্যাভারেজ হয়ে স্যার গেছে এটা না? হচ্ছে এভারেজ করতে হবে, 1040 কে 500 দ্বারা ভাগ করব। এক্স্যাক্টলি, দেখেন এটা কিন্তু অ্যাভারেজ হয়ে গেছে। অ্যাভারেজে কি হলো 2.08। 2.08। দেখেন এখানে সে প্রথমে ওপেনিং এ ছিল 2 টাকা, এইখানে এসে 2.10, এইটা অ্যাভারেজ দিয়ে সে অ্যাডজাস্ট করে ফেললো। অ্যাভারেজ করে সে কস্টিংটা একটা অ্যাডজাস্ট হয়ে গেল, তাই না? অ্যাডজাস্ট হয়ে গেল না? জি স্যার। এখন আসেন এই যে ইস্যুটা, এখন দেখেন সে ইস্যু করবে কিসে। আগে আমরা কিভাবে ইস্যু করতেছিলাম, ওই ধরে ধরে, মানে এটা এটা কিন্তু কঠিন কাজ। আপনাকে ওই পিন কার্ড ধরে ধরে ওই রেকর্ড ধরে ধরে কখন কে আসছে কখন কে যাচ্ছে, কোন প্রাইসে আসছিল, এটা কিন্তু অনেক হিসাব নিকাশের বিষয়। বাট এইখানে এসে দেখেন এখানে কিন্তু আর কোনো হিসাব নাই। এই যে অ্যাভারেজটা যে করে ফেললেন, বাস আপনি অ্যাভারেজ করে ফেলছেন, মানে ডান। ইস্যুর সময় আপনাকে চোখ বন্ধ করে, একেবারে চোখ বন্ধ করে ইস্যু করে দিবেন। আপনার এখানে কোনো আর কোনো হিসাব নিকাশের ইয়ে নাই, জাস্ট ইস্যু করবেন, অ্যাভারেজ রেট অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে আমরা কি করছি, ইস্যু করছি 200 কোয়ান্টিটি না, এই 4 মেতে এসে এই 200 কোয়ান্টিটি, এই যে দেখেন এই যে 2 টাকা 80 পয়সায়, দেখছেন কি 2 টাকা 8 পয়সায় ইস্যু করে দিলাম। ঠিক আছে, তাহলে কস্টিং কত হলো, সিএসএস এর চার্জ হলো কত 416। ইফ ইউ মানে ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য ফিফো, দেখেন কত ছিল এখানে 410, এটা ফিফোতে ছিল এই ইস্যু কস্টটা 410, এই অ্যাভারেজে গিয়ে কি হলো 416। তাহলে কস্টিং এ এখানে একটা ইস্যু আছে না, মানে কস্টিংটা এখানে কম বেশি হচ্ছে না? জি স্যার। এখানে কস্টিং এ কিন্তু এন্ড অফ দা ডেতে গিয়ে যখন ক্লোজিং ইনভেন্টরি অ্যাডজাস্ট করবেন, ফিফো আর এই অ্যাভারেজের একই, মানে টোটালটা সেম হবে, কিন্তু আপনি পার্টিকুলার পিরিয়ডে গিয়ে যখন কস্টে হিট করবে, তখন কিন্তু এই ফিফো এবং কি অ্যাপকো, এটার ভিতরে কিন্তু একটা কস্টিং এর একটা গ্যাপ থাকে। সেটা আপনাকে এই যে কম্পারিজনটা করে দেখালাম। দেখেন এখানে আমার ইস্যু কস্ট হলো 410 টাকা, এইখানে গিয়ে আমার ইস্যু কস্ট হলো 416 টাকা। ক্লিয়ার? এবার আসেন এই যে 9th মে, 9 মেতে কি ছিল, নতুন করে 9 মেতে আরো 300 কোয়ান্টিটি ইনভেন্টরি সে ঢুকছে, রিসিভ করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। আচ্ছা, দেখেন এইটা কত করে এটা করছে, কত করে করছে, স্যার 2 টাকা 2 12 টাকা। পয়সা না? একটু রেসপন্স করে, এই যে কত ইউনিট করছে, 2 টাকা 12 পয়সা, দেখা যায়? জি স্যার। আচ্ছা দেখেন 2 টাকা, তাহলে এই যে 300, 2 টাকা 12 পয়সা, কত হলো কস্ট 636, 2 টাকা 12 পয়সা। এখন আসেন আমার টোটাল হলো কত, স্যার 600। এই 300 আর এখানে 300 ছিল ইস্যু হয়ে যাওয়ার পরে, তাই না? জি স্যার। তাহলে 600 আমার কস্ট কত এসে দাঁড়ালো 60। 1260। ও এখন আসেন এটার এভারেজ কত আসলো স্যার 2.1। 2.10। আমার এভারেজ দেখেন, যতবার ঢুকবে মানে রিসিভ হবে, ততবার এভারেজ হবে। যতবার আপনি রিসিভ করবেন ইনভেন্টরি, তখনই এটা আবার এভারেজ করে ফেলতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন দেখেন এই যে আমার 11ই মে, 11th মেতে গিয়ে আমি 400 কোয়ান্টিটি আবার ইস্যু করলাম। এই যে দেখেন 11 মে, তাহলে আমি এখন ইস্যু করব কতই, স্যার 2 এভারেজ রেট, টাকা 1 পয়সা। এই যে এটা ইস্যু করে ফেললাম। ঠিক আছে, এখন আসেন ইফ ইউ কম্পেয়ার, এইখানে দেখেন কত ছিল আমার, ফিফোতে কত ছিল 442 842। 842, আর এটা কত আসলো স্যার 840। 840। 40। দেখেন এইখানে কি হলো, এখানে কিন্তু কস্টটা কি বাড়ছে না কমছে, এভারেজ এসে স্যার কমে গেছে। একটু কমে গেছে। এখন আসেন 8 মে, 18 মে আবার আমি কি করছি, রিসিভ করছি না,
জি স্যার। এই দেখেন এখানে আমার ইনভেন্টরি রিসিভ হয়েছে 100 ইউনিট কোয়ান্টিটি। এটা কত ছিল? 240 টাকা। 2 টাকা 4 পয়সা করে আমার এটা কস্টিং ছিল 240 টাকা। এখন যেহেতু নতুন এটা রিসিভ হলো, আবার এটা অ্যাভারেজ করতে হবে। তাহলে আমার টোটাল কত হলো দেখেন, 200। আর এখানে ইস্যু ছিল কত? এখানে এই 200 থাকলো আর এই 100, তাহলে 300 কোয়ান্টিটি থাকলো, তাই না? জি জি স্যার। স্যার। বলছি কত? 300। আর টোটাল কস্ট কত? এই দুটার কস্ট হচ্ছে 660। এটা দেখেন এখানে অ্যাভারেজ করে ফেললাম। গট ইট? মানে বোঝা গেছে? জি স্যার। এখানে অ্যাভারেজ হয়ে গেল। এখন আসেন এই 20 মেতে আবার সে 100 ইউনিট কোয়ান্টিটি সে কি ইস্যু করছে? করছে। ইস্যু করছে। এই ইস্যুটা কি হবে? তার অ্যাভারেজে, এই যে অ্যাভারেজ ইস্যু হয়ে গেল। ঠিক আছে, এখন আসেন আমরা ইফ উই কম্পেয়ার উইথ দ্য কস্ট বিটুইন দ্য বিকো অ্যান্ড ফিপো, আমার এই অ্যাভারেজে কত আসছে? অ্যাভারেজে কস্টিং হচ্ছে 220। ইফ উই কম্পেয়ার উইথ ফিপো, এখানে কত? 12। 212। এখানে এখানে দেখেন এখানে সিএসএস কিন্তু অ্যাভারেজে এখানে গিয়ে কিন্তু আবার একটু বেড়ে গেছে। বেড়ে গেছে না? জি দেখেন স্যার। ইন্টারেস্টিংটা হচ্ছে, তাহলে আমার ক্লোজিং থাকলো কত? 200 কোয়ান্টিটি। তাহলে 200 কোয়ান্টিটি আবার কত দিয়ে ভ্যালু হবে? ভ্যালুয়েশনটা এই 2 টাকা 2 পয়সা, তাই তো? জি স্যার। এখন দেখেন ক্লোজিং এ কি দাঁড়ায় আমার? কত? 440, 440, এটা অ্যাভারেজে। আর আমার ফিপোতে কত? 452। 452। দেন ক্লোজিং এ গিয়েও কিন্তু একটা কস্ট কিন্তু কম বেশি হচ্ছে, বাট টোটাল কত এখানে? 1916। আমার এখানে কত? এখানে গিয়ে দেখেন কত? 19 16। অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে। আলটিমেটলি শেষে গিয়ে দুইটা অ্যাপ্রোচে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? সো আপনাদের এক্সামে কিন্তু এইগুলো আসতে পারে, বাট এ ধরনের যদি ম্যাথ আসে খুব ফাস্ট করতে হবে। সো একটু প্র্যাকটিস করেন বাসায়, বিশেষ করে এই যে এই রিলেটেড ক্যালকুলেশন গুলো একটু প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে এই যদি এই ভ্যালুয়েশন গুলো দেয় ফিপো বা অ্যাভারেজ মেথডে যদি দিয়ে দেয়, তাহলে প্র্যাকটিস না থাকলে কিন্তু আপনি ফার্স্ট এটা অ্যান্সার করতে পারবেন না। আর যদি এটা প্র্যাকটিস থাকে তাহলে আপনি খুব শার্প, খুব ফাস্টলি এটা আপনি অ্যান্সারটা রিচ করতে পারবেন। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমি করলাম, সরে গেলাম। আমি ইয়েতে যাই। সো এই হচ্ছে অ্যাপ্রোচ। আমরা মানে এটা এই যে মার্কআপ মার্জিন, এটা আমরা মনে হয় আপনাদেরকে একটু বলেছিলাম। এটা দিয়ে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। জাস্ট এ মিনিট, 1 মিনিট ভাইয়া। অ্যান্ড মার্জিন, এটার সম্পর্কে একটু বলেন না কেউ আমাকে, এটার বিষয়টা কি? মার্কআপ এন্ড মার্জিন। কেউ কি বলতে পারবেন? স্যার মার্কআপটা হচ্ছে স্যার কস্টের উপরে ক্যালকুলেট করব, আর হচ্ছে মার্জিনটা হচ্ছে সেলস এর উপরে। আর কেউ? ইজ ইট রাইট? মার্কআপ কস্ট আমি কথা বুঝতে পারিনি। কে বললেন? আমি বুঝতে পারিনি। আরেকটু। আচ্ছা দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? এটা ভেরি ক্লিয়ার। হ্যাঁ, মার্কআপ ইজ ক্যালকুলেটেড অন কস্ট। যখন মার্কআপ থাকবে ইটস অলওয়েজ অন হোয়াট? কিসের উপরে আমিনুল? কস্টের উপর। অন কস্ট। তার কস্টের উপরে, আর আর মার্জিনটা সেলস এর উপরে। if if it is expressed in margin,
then it always be on sales, তাই তো? এখন আসেন, ধরেন সেলিং প্রাইস এখানে এই এক্সাম্পলই যদি বলি, যদি থাকে 1000, if we calculate the margin there and the margin is 25%, what will be the result? বলেন তো মার্জিনটা কত হবে? স্যার স্যার 250 250 টাকা। ক্যালকুলেট করে বলেন। আমার কাছে ক্যালকুলেটর নাই। স্যার 250 টাকা। জিপি কত হবে? 200? 250। কেউ কি ডিসএগ্রি করেন? সাদিয়া, ডিসএগ্রি উইথ না, দা স্যার। অ্যান্সার? স্যার 250ই হবে স্যার। 285? আর কাকে বলবো, আর কাকে ধরবো? দাঁড়ান দেখি, আমি খুঁজে খুঁজে বের করতে হবে। যারা কখনো রেসপন্স করে তাদেরকে ধরি। মাহির 1365। মাহির আমার কথা শুনতে পাচ্ছেন? মাহির মাহির নাই, দেখছেন? আলী কি আলী হামিজ, মাহমুদ, মাহির, এরা শুনছে না, বুঝছেন? তার মানে মানে যে বিষয়টা কি, অনেকেই আসলে ঠিকভাবে শুনতে চায় না। হ্যাঁ, অনেকেই শুনতে চায় না। রাতুল হাসান 1427। রাতুল, আর ইউ হেয়ার টু মি? জি স্যার। তাহলে একটু বলেন তো এটার অ্যান্সারটা কি হবে? মার্জিন যদি 25% হয়, স্যার আমি তো হোয়াট রেজাল্ট, জিপি কত হবে? স্যার আমার নেট ছিল না স্যার, আমি ভালো করে বুঝতে পারি নাই। স্যার এটা আচ্ছা, কি আমাদের 200? কোশ্চিনটা ছিল যে আপনার বিজনেস হ্যাজ ইনভেন্টরি উইথ দ্য টোটাল সেলিং প্রাইস অফ 1000। এই যে এটা দেখেন, দিস স্যার। ওয়ান, ঠিক আছে? এখন আমরা জানতে চাচ্ছি হোয়াট দ্য কস্ট অফ ক্লোজিং ইনভেন্টরি অ্যাজুমিং দ্য বিজনেস অপারেটস, তার মার্জিনে সে অপারেট, যদি সে মার্জিনে করে তাহলে তার কস্ট কত হবে, আর যদি সে মার্কআপে করে তাহলে কত হবে? সো আমরা বলতেছি মার্জিন 25%। যদি 25% যদি মার্জিন হয় তাহলে তার কস্ট কত হবে? স্যার এটা 200 হবে না? হ্যাঁ, কস্ট 200 স্যার হবে না? 750 টাকা। বুঝি না। মার্জিনটা 700 স্যার 200 হবে না? 750 টাকা, হ্যাঁ 750 টাকা হবে তা কস্ট অফ ইনভেন্টরি। তাহলে আমার জিপি আসবে কত? 100,000 থেকে 750 যদি ডিডাক্ট করি, স্যার the GP will be 250। 250. Understand? জি স্যার। স্যার এখানে Now, স্যার, if we apply it on markup basis, then what would be the result? এক্ষেত্রে কি হবে? মার্কআপের উপরে যদি আমরা, মানে এই প্রফিটেবিলিটি যদি আমরা মার্কআপের উপরে ক্যালকুলেট করি, তাহলে আপনি 1000, আমার সেলিং প্রাইস 1000, এটার উপর মার্কআপ অ্যাপ্লাই করেন। মার্কআপ অ্যাপ্লাই করলে কত হবে? 1000 গুণ কত? 25 ভাগ 125। কে বললো 25? সাদিয়া নাকি? সাদিয়া মনে হয়। জি স্যার। সাদিয়া আরেকটু গুণ কত? 25 নাকি? স্যার আপনি স্যার আমি কিন্তু আগে কস্টটা, আমি কিন্তু কস্ট আগে বের করব। আমার এখানে অবজেক্টিভ কস্ট আগে বের করার পরে না আমার মার্জিন আসবে, মানে প্রফিট জিপি আসবে। তাহলে কস্টটা বের করতে হলে আমার কি লাগবে? 1000 5 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত দিয়ে? 125 দিয়ে স্যার। 125 দিয়ে গুণ করতে হবে আর কত? 75 25 এই তবে 75 আবার 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ। যখন মার্কআপ, খেয়াল রাখেন, যখন মার্কআপ কস্ট অলওয়েজ 100, কস্ট অলওয়েজ 100 100 কস্ট অলওয়েজ 100 স্যার। 100 ডিভাইডেড বাই 100 প্লাস মার্কআপ, ডিভাইডেড বাই 100 প্লাস মার্কআপ। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এটা এই সূত্র খবরদার ভুল করেন না, তাহলে কিন্তু ম্যাথ এগুলো কিন্তু আপনার পরীক্ষা এক্সামে আসবে কিন্তু। এই যে এইগুলা আরেকবার বুঝাই দিন।
হ্যাঁ হ্যাঁ স্যার সূত্রটা আরেকবার বুঝাই দেন আমি আচ্ছা বুঝতে পারিনি। ইয়ে করে না, মার্জিন আসি, হ্যাঁ। যদি মার্জিন বলা থাকে, ইফ ইট ইজ এক্সপ্রেস ইন মার্জিন, তাহলে কিভাবে ইয়ে করবেন? সেল ইনটু 75 ডিভাইডেড 100। এটা সূত্র, এটা একেবারে আপনি এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। যদি মার্জিন থাকে, যদি মার্জিন বলে, তাহলে সেল ইনটু 75, মানে এটা আমি যেহেতু এখানে 25 আছে এই জন্য 75 বলতেছি, বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে আপনার মার্জিন কত আছে। যেহেতু এখানে 25 বলতেছি, এই এটার উপর সূত্র বলতেছি। সেল ইনটু এই 25 যেহেতু মার্জিন বলতে, তাহলে 100 থেকে মার্জিন বাদ দিলে কত হয়? 75 জি স্যার। ডিভাইডেড 100। এটা হচ্ছে মার্জিনের সূত্র। এখন আসেন মার্কআপ। যদি মার্কআপ থাকে, তখন সেল মানে সেলিং প্রাইস এখানে কত? 1000 ইনটু 100 ভাগ 100 প্লাস মার্কআপ, মানে 125। 125। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে মার্জিনটা কি স্যার সেলিং প্রাইসের ভিতরে না? সরি, মার্জিন যেটা লভ্যাংশ, এটা কি স্যার সেলিং প্রাইসের ভিতরে না? অন এ মার্জিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে। সেলিং প্রাইসের ভিতরে হলে স্যার 250 কিভাবে হয় স্যার? 250 তো জিপি, আপনার কস্টটা বের করতেছি আমরা। এই এই যে আমার তো 100 ভিতর তো আমার সবই আছে, প্রফিট মফিট সবই তো আছে, তাই না? এই 1000 এর ভিতরে। সো এখানে বেসিসটা হচ্ছে যে আপনি যদি মার্জিন বলেন, তাহলে এই সূত্রটা হবে এটা। আপনার কস্টটা বের করতে হলে 75, মানে যেহেতু এখানে 25 মার্জিন বলতেছে, তার মানে 100 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে এটা কস্ট হবে 75 টাকা। বুঝতে পারছেন? যদি আমার সেলিং প্রাইস 100 টাকা হয়, তাহলে কস্ট হবে কত? 75। আর এই মার্জিন প্রফিট আমার 25। বোঝা যায়? স্যার তাহলে কি পার্সেন্টেজ দিয়ে আমরা প্রফিটের অ্যামাউন্টটা বের করতেছি? জি 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 জি, পার্সেন্টেজটা প্রফিট। জিপি 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 বলছেন, গ্রস প্রফিট। আচ্ছা এটাকে স্যার। বলি জিপি, গ্রস প্রফিট। এটা আপনারা ওই যে যখন ইয়ে করবেন না, আপনারা অডিট টডিট করতে যাবেন না, তখন এগুলো দেখবেন এই সবাই মার্কআপ, মার্জিনই ম্যাক্সিমাম মানুষজন মার্জিনই ব্যবহার করে, মানে মার্জিনই বলে, মার্কআপটা খুব কম ইউজ হয়, বুঝছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্জিনটাই বেশি ইয়ে করে। আবার এটা ডিপেন্ড করে যে যেটা অ্যাপ্রোচ, যার কাছে যেটা মানে মনে হয় যে কমফোর্টেবল। স্যার স্যার আমি মার্কআপটা একটা কি? জায়গাতে কাজ করি, ওখানে তো স্যার মার্কআপ ইউজ করে। না, আমি ওইটাই বললাম যে যে যেটা কমফোর্ট ফিল করে। মার্কআপ মার্জিন মানে অ্যাপ্রোচ দুইটাই, মার্জিন এন্ড মার্কআপ। এখন যে যে পলিসি যার যেটা, এখানে তো প্রফিটেবিলিটি বের করতে হবে। এখন যে যেভাবে বের করে, এটা ভেরি ইন্টারনাল, এটা কিন্তু ইন্টারনাল ইয়ে, তাই না? সো যে যেটা কমফোর্ট ফিল করে, কেউ কারোর কাছে মার্কআপটা মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট তার বিজনেসের নেচারের উপরে, কেউ যদি মনে করে না মার্জিন দিয়ে করবো, এটা ডিপেন্ড অন। এটা ফিক্সড কোনো ইয়ে না যে আপনাকে মার্জিনই করতে হবে, আপনাকে মার্কআপই করতে হবে। যে চয়েস, চয়েস আপনি যেটা নেন। আচ্ছা এখন আসেন, আমরা এটা ক্লোজ করবো, হ্যাঁ। এটা এখানে কিছু এক্সাম্পল আছে, এটা আপনারা বাড়িতে স্যার লিখে নিন। মার্কআপ আলামিন, এবং মার্জিনের কি অন্য কোনো নাম আছে আরো? না না, আর কোনো নাম নাই, দুইটাই। মানে আইদার মার্কআপ হবে অথবা মার্জিন হবে, মানে জিপিটা ওকে আসে স্যার। এই এই দুইটা ভাবেই, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এইটা এটা ইয়ে করি, ক্লোজ করি। এখন আপনাদের সাথে আর একটা ইয়ে আছে। আচ্ছা এটা কি শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা এটা তো, সরি।
আচ্ছা এটা চ্যাপ্টারটা ভুল আছে, হ্যাঁ চ্যাপ্টারটা একটু ঠিক করে নিতে হবে, এটা আচ্ছা, কপি করা আমি চ্যাপ্টারটা থেকে একটু কনফিউজ হয়ে গেছে, হ্যাঁ এটা বেসিক্যালি স্যার এটা আছেন? চ্যাপ্টার যে অ্যাক্রুয়াল অ্যান্ড প্রিপেমেন্ট চ্যাপ্টার কত 9, এটা আমি শেয়ার করার সময় এটা কারেকশন করে দেবো না, ঠিক আছে? সো আমরা নাও উই স্টার্ট দ্য টপিকস, দ্য চ্যাপ্টার নাম্বার 9 and the topics related with the accruals and prepayments. বুঝতে পারছেন? এখন যেটা কভার করব এই দেখেন এই অ্যাক্রুয়াল নিয়ে কিন্তু আমরা মোটামুটি শুরু থেকেই কিছু না কিছু কথাবার্তা বলছি, তাই না? অ্যাক্রুয়াল কনসেপ্ট নিয়ে আমরা মোটামুটি একটু আন্ডারস্ট্যান্ডিং হয়তো আমাদের একটু সবারই কম বেশি আছে। আচ্ছা সো এই পার্টিকুলারলি অ্যাক্রুয়াল অ্যান্ড প্রিপেমেন্টের উপর একটা চ্যাপ্টারই আছে আপনাদের, এবং এটা আরো মোর ডিটেলস এখানে আছে। সো আন্ডারস্ট্যান্ডিং অলমোস্ট আপনাদের সবারই এটা নিয়ে আই বিলিভ সবারই আছে, তারপরেও একটু আমরা আসেন একটু গো থ্রু করি, হ্যাঁ। আচ্ছা অ্যাক্রুয়াল কনসেপ্টটা তো আমরা মোটামুটি সবাই জানি যে এটা আসলে আমরা যে এক্সপেন্স গুলো চার্জ করি প্রফিটের এগেনস্টে, সো পার্টিকুলার যে পিরিয়ডটা আমাদের তো 12 মান্থ পিরিয়ড, তাই না? আমাদের পিরিয়ডটা হচ্ছে 12 মান্থ। সো ওই পিরিয়ডের মধ্যে দেখা গেলো যে আমার পেমেন্টটা এখনো টু কমপ্লিট, আমি এখনো পেমেন্ট হয়নি, কিন্তু আমার ওই এক্সপেন্স হয়ে গেছে, আমি কোনো সার্ভিস কনজিউম করে ফেলেছি, ঠিক আছে? সো আমাকে ওই তখন ওটা অ্যাকাউন্টিং করতে হয়, বাট আমার পেমেন্ট এখনো হয়নি। সো দিস ইজ দ্য কনসেপ্ট যে ট্রানজাকশন ইজ অ্যাকাউন্টেড ফর ওয়েন ইট ইজ ইনকার্ড, নট এটা এটা রিলেট করা যাবে না যে হোয়েন দ্য পেমেন্ট উইল বি প্রসিড অর দ্য অ্যামাউন্ট রিসিভ, ঠিক আছে? এখন আসেন আমরা কিছু এক্সাম্পল দিয়ে এটাকে একটু করব। সো আপনারা একটু খেয়াল করেন, আচ্ছা ওইটা গেল হচ্ছে আপনার অ্যাক্রুয়াল, আর প্রিপেমেন্টসটা কি বা প্রিপেড এক্সপেন্স যেটাকে বলা হয়, এটা কেউ বলতে পারবেন? মানে এটা ভাইস ভার্সা, এনিওয়ান? স্যার প্রশ্নটা আবার করলে ভালো হয়। আমরা তো অ্যাক্রুয়াল এক্সপেন্স বুঝলাম যে জিনিসটা কি, বা প্রিপেড এক্সপেন্সটা কি, স্যার অগ্রিম প্রদান, একটু বলেন, যেটা একটু আমার স্যার একটু ক্লিয়ার করে বলেন, মেক ইট ক্লিয়ার। স্যার আমি যদি কোনো রেন্ট নেই, মানে কোনো বাসা বা ওয়্যার হাউস ভাড়া নেই, এটার টাকা যদি আমি অ্যাডভান্স পেমেন্ট করি, যেমন 1 বছরের টাকা যদি আমি আগে দিয়ে দিই, এইটা আমার প্রিপেড এক্সপেন্স। ভেরি গুড। আচ্ছা তাহলে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল এক্সপেন্স আর একটা হচ্ছে প্রিপেড। সো একটা প্রশ্ন হচ্ছে লাইবিলিটি, যেটা অ্যাক্রুয়াল বলতেছি, দিস আর দা লাইবিলিটি পোর্শন, আমি এখনো পেমেন্ট করিনি, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স, দিস আর দা অ্যাসেট অলরেডি আই হ্যাভ পেড, বুঝতে পারছেন? আমি অ্যাডভান্স পেড করে ফেলছি। আমার ওই যে যেটা বললেন যে বাড়ি ভাড়া আমি 1 মাসে, আমি তো দিব প্রতি মাসে মাসে ভাড়া, এটা না করে আমি 12 মাসে অ্যাডভান্স করে ফেলছি। তো আপনি ধরেন এটা এখন কি মাস চলছে? ইন্স্যুরেন্স প্রিমিয়ামও তো এরকম দেওয়া হয় না অনেক সময়, হ্যাঁ 1 বছরের নাফিজা কোত্থেকে উদয় হলো? নাফিজা কি শুনতেছিল? আমি তো ক্লাসে ছিলামই বরাবর। নাফিজা, আচ্ছা ভেরি গুড। এই যে নাফিজা এটা করে ফেলছে যে প্রিপেমেন্ট ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স দ্য সিস্টেম ইজ অলওয়েজ কি প্রিপেড সিস্টেম, নাফিজা ইন্স্যুরেন্সের এটা সিস্টেমটাই প্রিপেড। আপনি ইন্স্যুরেন্স এটা কিন্তু প্রতি মাসে মাসে প্রিমিয়ামটা প্রতি মাসে মাসে দেওয়া হয় না, এটা জি স্যার, কিন্তু পেমেন্ট একবারে দিতে হয় বছরে। 12 মাসের পেমেন্ট দিতে হয় একসাথে, ওয়ান টাইম স্যার পেমেন্ট। এবং জি স্যার, এটা দ্য কাভারেজ ইজ মিনিমাম কাভারেজ ইজ, মানে আমরা মোটামুটি যেটা দেখি যে 12 মান্থ কাভারেজটা দেয়, বুঝতে পারছেন? এটা আরো ইয়েস বেশি স্যার। হইতে পারে, এটা বেশি হইতে পারে। এখন জি স্যার, দেখেন এই ডিপেন্ড যে করে। এটা এই যে প্রিমিয়াম যে করলো, আমার তো প্রিমিয়ামের আমার টা কি, আমি 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করছি, তাহলে আমার আমি যদি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আমি জানুয়ারির ফার্স্ট ডে অফ জানুয়ারি আমি এই ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট করে ফেললাম। তার মানে কি এটা কি আমার প্রিপেড, আমি অ্যাডভান্স পেমেন্ট করছি। দিস ইজ অলসো দ্য অ্যাসেট পোর্শন, মানে এই যে প্রিপেমেন্টটা এটা অ্যাসেট, আর অ্যাক্রুয়ালটা হচ্ছে লাইবিলিটি। সো দুই পোর্শন, একটা হচ্ছে আমি বেনিফিট পেয়ে গেছি,
মানে কনজিউম করছি কিন্তু পেমেন্ট করি না, আর একটা হচ্ছে আমি বেনিফিট নিইনি এখনো, আমি এখনো বেনিফিট পাইনি কিন্তু আমি আগেই ওই বেনিফিটের জন্য পেমেন্ট করে দিচ্ছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আসেন আমরা একটু এক্সাম্পল যদি দেখি, দেখেন এই যে এখানে 1 জানুয়ারি ফি ফর অ্যাডভার্টাইজ প্রমোটেড পোস্ট অন সার্চ ইন কস্ট, এই যে 20,000 টাকা পার ইয়ার, কোয়ার্টারলি ইন অ্যাডভান্স এট দ্য বিগিনিং অফ দ্য 3 পিরিয়ড মান্থ পেমেন্ট আর ওয়ার। দেখেন এখানে যেটা বলতেছে যে সে কোয়ার্টারলি পেমেন্ট করতেছে 1/1/2004, মানে এটা অনেক পুরানো, আপনাদের ম্যানুয়াল থেকে নেওয়া, অ্যাজ ইট ইজ ম্যানুয়ালে এগুলো সব আছে, বুঝছেন? সো এখানে 5,000, তার ইয়েটা পেমেন্ট হচ্ছে কি 5,000 করে, তার ইয়ার ইন হচ্ছে ডিসেম্বর, ইয়ার ইনটা ডিসেম্বর। খেয়াল করছেন সে কি করছে? এই যে দেখেন কস্ট কত, 20,000 পার ইয়ার, কত 20,000। এখন এটা একটু বলেন, এটা একটু দেখে বলেন, অ্যান্সারটা করেন কি হবে। একটু দেখেন, দেখে একটু অ্যান্সার কেউ করতে পারেন কিনা দেখেন তো। স্যার এখানে কি ডেফার্ড পেমেন্ট হয়েছে? এই একটু চিন্তা করেন, আমার এখানে কি বলতেছে, এটা 20,000 টাকা, তাই না? 20,000 টাকা কি আমার খরচ হবে, কি কস্ট হবে পার ইয়ারে কত, 20,000 হবে না? আমি কি বলতেছি, পেবল কোয়ার্টারলি ইন অ্যাডভান্স বিগিনিং ইজ 3 মান্থ পিরিয়ড। এই দেখেন শুরু হয়েছে 1/1/4-এ, আমি 5,000 দিছি, 31/3/4-এ দিছি 5,000, 30/6/4-এ দিছি 5,000, 30/9/4-এ দিছি 5,000, 31/12/4-এ দিছি 5,000। এখন আসেন এটা যদি আমি ইয়ে করি, তার লাস্ট পেমেন্টটা যেটা এটা অ্যাডভান্স হিসেবে বলতেছি না, আর বাকিগুলো মনে হয় ঠিক আছে। কে বললো? স্যার আমিনুল। আমিনুল বলল। লাস্ট এখন 5,000 দেখেন, টাকা পেমেন্ট হিসেবে থাকবে। এখন যদি এটারে যদি আসলে একটু এক্সেলে, আমরা যদি এক্সেলে করতে গেলে আবার শিফট করতে হয়, সমস্যা। আমি ওই বছরে দিছি কত পেইড, কয়টা? আমি 5টা দিছিলাম না? 25,000 স্যার। 5টা না? জি স্যার। আমার খরচ হওয়ার কথা ছিল কত? 20,000। 20,000। আমার তো 20,000-ই বলছিল, যে আমার খরচের কথা কি 20,000 বলছিল না? জি স্যার, জি বছরে স্যার। 20,000। তাহলে কি এটা কি, এটা কি, এই যে 5,000 টাকা কি, এটা কি আমি স্যার অ্যাডভান্স দিছি না? প্রিপেমেন্ট। এটা পরবর্তী বছরের প্রিপেমেন্টস। তাহলে এইটা আপনি কোথায় দেখাবেন? স্যার স্যার এটা অ্যাসেট। স্যার কারেন্ট অ্যাসেটের অ্যাসেট। পাশে। এটা আমার কারেন্ট অ্যাসেট, বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হচ্ছে যে আমি এখানে দেখেন, আমার যেহেতু 5টা আমি ইনস্টল করে দিছি, মানে আমি পেমেন্ট হয়েছে আমার 25, 5 × 5 = 25, আমার খরচ হচ্ছে, চার্জ হয়েছে 20, আর এই যে 5,000 এটা আমি আসলে ইন অ্যাডভান্স দিয়ে রাখছি। এটা এটা কিন্তু আমার এখনো কিন্তু, এটার জন্য কিন্তু আমি এখনো বেনিফিট পাইনি, বুঝতে পারছেন? আমি কিন্তু পাবো। সো দিস ইজ কল্ড প্রিপেমেন্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার কোশ্চেনে যে ছিল যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের অ্যামাউন্টটা বের করতে, হ্যাঁ, আমার ওই যে চার্জটা কি ছিল, এই যে আপনি খেয়াল করেননি, আমাকে বলা হয়েছিল কি আমার বছরে চার্জ হবে কত, 20,000 স্যার। আমার আমার বছরের খরচ হবে 20,000। এইটাই তো আমার ডিউরিং দ্য ইয়ারে আমার কত 20,000 বলে দিছে, আর আমি পেমেন্ট করছি কত 25,000। 25,000। তাহলে আমি এখানে কি বেশি পেমেন্ট করিনি? স্যার এটা তো আমি অ্যাডভান্সটা পাচ্ছি যে 5,000 আমার অ্যাডভান্স, কিন্তু স্যার ওখানে বলা ছিল যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ওই ফর দ্য ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কত হবে, তাহলে 20,000 অ্যামাউন্টটা হতো না স্যার? তো 20,000-ই তো, এই যে চার্জ ডিউরিং দ্য ইয়ার 20,000 এক্সপেন্স, এটাই তো এক্সপেন্স। স্যার মাঝের ঘরটা কপি করে স্যার নিচে দিয়ে দিলে 20,000 হতো। কোনটা কোনটা বলেন? স্যার চার্জ ডিউরিং ইয়ারটা স্যার ওইটা নিচে দিয়ে দিলে তো আমার 20,000 হয়ে যায়। আমার অ্যাডভান্সটা বাদ দিলে, পেড পেমেন্ট থেকে অ্যাডভান্সটা বাদ দিলে 20,000, যেটা আমার হচ্ছে অ্যাডভার্টাইজিং চার্জ হয়েছে ওইটা একই বেরিয়ে যায়। কথা তো,
জি স্যার। আচ্ছা স্যার। কথা তো একই। দেখেন আমাকে বলতেছে কি আমার খরচ হবে 20,000, একটা বছরের জি জন্য স্যার। বলে দিতে তোমার এই বছরে অ্যাডভার্টাইজের খরচ 20,000, কিন্তু আর পেমেন্ট করছেন কত? 25,000 না? এই দেখেন জি স্যার। পেমেন্ট করছে 25,000, কিন্তু আমার তো ওই বছরের জন্য খরচ কত? আমার খরচ ধরা হয়েছে 20,000, কিন্তু আমি পেমেন্ট করছি হচ্ছে 25,000। তাহলে কি আমি এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ফেলছি না? জি স্যার, বুঝতে পারছি এবার। এইটাই এই অ্যাডভান্স পেমেন্টটাই আমার তো পেমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে পরের বছরে গিয়ে এটা কনজিউম করবো আমি। এই 5,000টা পরের বছরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সে গিয়ে এটা আমার চার্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাক্রুয়াল এটা অ্যাডভান্স গেল। অ্যাক্রুয়ালটা এটা কি ছিল? অ্যাক্রুয়াল এখানে দেখেন, এখানে এটা একটা এক্সাম্পল দেখেন। দেখেন এখানে বলতেছে যে 30/6/2006 এসে 500 টাকা একটা পেমেন্ট হয়েছে। 30/9/2006 550, 31/12/2006 580, 31/3/2007 600। অল দ্য বিলস আর পেইড অন দ্য ফাইনাল ডে অফ ইচ 3 month পিরিয়ড। মানে প্রতিটা বিলই কি হচ্ছে যে ফাইনাল ডে অফ ইচ 3 month পিরিয়ড। এখন আমার যদি এই অ্যাকাউন্টিং ইয়ারটা হয় হচ্ছে আপনার 28 ফেব্রুয়ারি আমার ক্লোজ হবে। 28 ফেব্রুয়ারি আমার ক্লোজ হবে, খেয়াল করেন। 28 ফেব্রুয়ারি আমার ক্লোজ হবে। তাহলে এইখানে আমার ইম্প্যাক্টটা কতটুকু আসবে অ্যাক্রুয়ালের একটু বলেন তো। স্যার মার্চের এটা স্যার আমার অ্যাডভান্স। এটা অ্যাডভান্স না, কিন্তু এটা কি অ্যাডভান্স? স্যার মার্চ স্যার 31/3/2007। 31/3। স্যার 2007 স্যার নিচে ছিল, একবারে নিচে। এটা কি হবে? স্যার স্যার এইখানে এটা মনে হয় অ্যাডভান্স। যত সম্ভব স্যার ডেট টাইপ করতে ভুল হয়েছে, অ্যাক্রুয়ালের হয়তো ইয়া দেওয়া হয়েছে এক্সাম্পল, কিন্তু বাট এটা ইয়ার মতো দেখা যায়, প্রি পেমেন্টের মতো বোঝা যায়। না না না, এটা 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 ঠিকই আছে। আপনি একটু একটু দেখেন এখানে কি বলছে দেখেন। পেমেন্ট হবে হচ্ছে 3 মান্থ। এই যে 31/3/2007, এটা দেখেন, এটা আমার অ্যাকাউন্টিং ক্লোজ হচ্ছে কখন? স্যার ফেব্রুয়ারির 28 তারিখ। স্যার এই মার্চের ফেব্রুয়ারি 28। অ্যাডভান্স। কিন্তু আমার তো এখানে বলা আছে 600 টাকার প্যাকেজ এটা, হ্যাঁ। তাহলে আমি আমার পিরিয়ডে জন্য কতটুকু পড়বে? এখানে তো বলা আছে 600 টাকা। উপরে গুলো সব ঠিক। দেখেন উপরে 30/6 সব কিন্তু আমার পিরিয়ডে কাভার হয়ে গেছে। কাভার হয়েছে না? এই জি 30, স্যার। এটা কিন্তু হয়ে গেছে, এর ভিতরে চলে আসছে। কিন্তু এই যে 31st মার্চ 2007 আমার তো অ্যাকাউন্টিং ক্লোজ হবে 28 ফেব্রুয়ারি 2007। বাট এখানে তো আমার এই প্যাকেজটা আছে 600 টাকা 3 মাসের জন্য, এবং এটা আমার ইয়ে হবে মার্চ পর্যন্ত। তাহলে আমার পিরিয়ডে কতটুকু হবে তাহলে? কয়টা স্যার মাস? 600 বাদে বাকি সবগুলো। 600 কিভাবে বাদ যাবে? স্যার এটা 400 টাকা, অ্যাডভান্স না। 400 লাস্ট টাকা বাদ যাবে। এক্সপেন্স তো স্যার উপরের স্যার গুলো। এখানে 400 টাকা এক্সপেন্স হবে, 200 টাকা স্যার 200 অ্যাডভান্স টাকা আছে স্যার। প্রিপেমেন্ট থাকবে, অ্যাডভান্স থাকবে। আমি কিন্তু পেমেন্ট এখনো করিনি। আমি বলতে চাচ্ছি যে এখানে আমার যে পিরিয়ডে, এই যে আমার 28 ফেব্রুয়ারি যে আমি অ্যাকাউন্টিং ক্লোজ করব, এই ইলেকট্রিক বিল তো আসবে তোর ভাই এই যে 31শে মার্চে। মানে মার্চ এপ্রিলের 1 তারিখে বিল আমি পেমেন্ট করব, ঠিক আছে। কিন্তু তাহলে আমার কি হবে? আমি দেখেন এটা কিন্তু 3 মাসের বিল আসবে একসাথে। 3 মান্থসের বিল একসাথে আসবে, আমার এপ্রিলে এটা পেমেন্ট করতে হবে। তাহলে আমি এই যে আমি এখানে লাস্ট কত করলাম? 31/12/2006 580। তাহলে এই 12, তাহলে কি জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসটা আমি কি ইলেকট্রিসিটি কনজিউম করতেছি না? তাহলে এটা আমাকে অ্যাকাউন্টিং করতে হবে না? জি স্যার। করতে হবে তো। তাহলে এটা আমার তো বিলে কি বলা আছে? বিলে বলা আছে 600 টাকা 3 মাসের। তাহলে আমার যে 2 মাসের প্রপোর্শনটা আমাকে বের করে নিতে হবে, যা আমার 2 মাসের জন্য তাহলে কতটুকু হয়। তাহলে 600/3 × 2। তাহলে স্যার 400 টাকা। 400 টাকা। 100 টাকা এক্সপেন্স হয়ে যাচ্ছে, আর 200 টাকা আমার লাইবিলিটি থেকে যাচ্ছে। না না, 200 টাকা আমি তো এটা পেমেন্টই করিনি। মানে এটা পেমেন্ট এই যে এটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা। আমি বলতেছি যে
দেখেন এখানে বলা আছে যে all the bills are paid on the final day of each 3-month period। তার মানে এই যে এই বিলগুলা এটা পেড হয় হচ্ছে ইজ 3-month পিরিয়ড, ফাইনাল ডে অফ ইজ 3-month পিরিয়ড। তো এইখানে দেখেন এই যে 30/6 এগুলো এগুলো ডান, মানে এগুলো স্যার payment প্রতি ডান। 3 মাস অন্তর শেষ মানে প্রতি 3 মাস অন্তর পেইড হবে। হ্যাঁ 3 মাস পরে মানে ওই কোয়ার্টারে 3 মাস শেষ হওয়ার পরে প্রথম যে ফার্স্ট কোয়ার্টারে যেদিন ওই দিনে পেমেন্ট হয়, প্রথম যে মানে শেষ হওয়ার পরে যে কোয়ার্টার ওই মাসের প্রথম দিনে পেমেন্ট হয়। সো এগুলো কিন্তু অলরেডি পেইড, এই যে এগুলো সব কিন্তু হয়ে গেছে পেমেন্ট। শুধু এসে এইখানে কারণ আমার ইয়ারিং হচ্ছে 28 ফেব্রুয়ারি, এটা আমি তো দেখেন এখানে 31/12/2006, এটা জানুয়ারির 1 তারিখে পেমেন্ট হয়ে গেছে এই 580 টাকা। তাহলে আমি জানুয়ারি ফুল মাস ইলেকট্রিসিটি ইউজ করছি, ফেব্রুয়ারি ফুল মাস ইলেকট্রিসিটি ইউজ করছি, কিন্তু বিল আসছে কত? বিল আসবে হচ্ছে 31/3 সাথে আসবে বিল, বুঝতে পারছেন? এই 600 টাকার বিল আসবে। তাহলে কি আমাকে অ্যাক্রুয়াল কনসেপ্ট অনুযায়ী পেমেন্ট যখনই হোক, পেমেন্ট ধরেন আমি 31 তারিখ 31 দিন সাথে করি আর 1/4 সাথে করি, এটা ডাজন্ট ম্যাটার, পেমেন্ট যখনই হোক আমার এই পিরিয়ডের জন্য 2 মাসের খরচ আমাকে অ্যাকাউন্টিং করতে হবে না? জি স্যার। জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আপনি তো এই যে লাস্ট লাস্ট যে ইলেকট্রিসিটি বিল ইউ হ্যাভ পেইড 31/12/2006, এই 580 টাকা পেমেন্ট করছেন, আপনার অ্যাকাউন্টিং ক্লোজ হবে 28 ফেব্রুয়ারি 2007। তাহলে আর এই যে 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি আপনি যে ইলেকট্রিসিটি ইউজ করলেন, এটার বিল এখনো আসেনি, এটার বিল আসবে 31/3/2007। ওই বিলটা জেনারেট হবে 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। সো আপনি আপনার তো পিরিয়ড ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে আপনাকে এই অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ করতে হলে অ্যাকচুয়াল কনসেপ্ট অনুযায়ী আপনাকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই মাসে 2টা মাসের জন্য অ্যাকাউন্টিং করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি 600/3 × 2 এইটা কত হয়? 400 না? জি স্যার, 400 স্যার। এই 400 টাকা আপনাকে অ্যাকাউন্টিং করতে হবে। তাহলে কি স্যার এই 400 টাকা দায় হিসাবে দেখাতে হবে? এক্স্যাক্টলি, এটা পেয়েবল হিসেবে থাকবে, যেটা এটা পেমেন্ট করেননি। স্যার বাকি 200 টাকা কি কাউন্টের মধ্যেই আসবে না? বাকি আসবে, যখন আসবে বাকি তখন 200 টাকা পরের মাসে আসবে না স্যার, নতুন ইয়ারে। 200 টাকা ওই যা শোনেন, এটা তো বলে দিচ্ছে যে এটা মার্চ মাসে বিল আসবে, মার্চ মাসে 3 মাসের বিল এক মাসে আসবে, কিন্তু আপনাকে বলতেছে মার্চ মাসে যখন বিল জি আসবে তখন স্যার, আমরা 2 মাসের জন্য অ্যাক্রুয়াল করে রাখতেছি, আর পরের যখন বিল পাবো তখন হচ্ছে আপনার করব। এটা 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 আরেকটু পরে বুঝবেন, আরেকটু এটারই আসতেছে রিভার্সাল কিভাবে হয় এগুলো একটু দেখাচ্ছি আপনাকে, এখনই আসবো রিভার্সালটা। এই দেখেন এই যে রিভার্সাল, রিভার্সালের সাথে কেউ পরিচিত কিনা? রিভার্সাল অফ অ্যাক্রুয়াল এন্ড প্রিপেমেন্ট এক্সপেন্স, এটা কেউ এটা এই শব্দটা টার্মসটার সাথে কেউ পরিচিত কিনা? জি স্যার, আমি শুনেছি। নাফিজা শুনেছে, আর কেউ? আর কেউ? এনিওয়ান? আর কেউ শুনেননি? আমিনুল? স্যার ক্লিয়ার বুঝছি স্যার। আচ্ছা, রিভার্সাল এটা একটা ভেরি কমন কনসেপ্ট। কেউ চাকরি করেন, কেউ চাকরি এখানে চাকরি করে, নাফিসা মনে হয় না? স্যার না, আমি ফার্মে আছি, আমি চাকরি করি, ক্লায়েন্টে কাজ করি, তো তো এটা। আচ্ছা, না এখানে কি কেউ চাকরি করছেন কোথাও বাইরে কর্পোরেটে, এমন কেউ আছেন? নাই না? আচ্ছা শোনেন, এই যে আমরা যে অ্যাক্রুয়াল কনসেপ্ট এবং প্রিপেমেন্ট কনসেপ্টটা, এটা এটা কি? এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিংটা যাতে যে পিরিয়ডের খরচ এই পিরিয়ডে যাতে আপনি বুকস অফ অ্যাকাউন্টস করেন, এইটার জন্য এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম যারা আপনারা হয়তো এটা অডিট করতে গেলে দেখবেন, আপনারা তো এখনো অডিট তেমন কেউ শুরু করেননি, তাই না? যেহেতু আপনারা প্রিয়াটিলশিপে আছেন, সো অডিটে গিয়ে এটা ভেরি কমন। একটা ক্লায়েন্ট ধরেন আমরা ধরি ইয়ার ইন্ডি ধরি ডিসেম্বর, এই ডিসেম্বরে অনেক অ্যাক্রুয়াল এবং প্রিপেমেন্টের এন্ট্রি হলো, ডিসেম্বরে এসে এন্ট্রি হলো,
জানুয়ারি এটা ক্লোজিং হয়ে গেল, 31 ডিসেম্বর ক্লোজিং হয়ে গেল, 1 জানুয়ারি সিস্টেমে অটো রিভার্সাল হয়ে যায়। অটো আপনি যত ধরনের অ্যাডজাস্টমেন্ট দিবেন এই যে অ্যাক্রুয়ালের, এই প্রিপেমেন্টের, ওই 31 ডিসেম্বরে যত ধরনের এন্ট্রি দিবেন 1 তারিখে এটা রিভার্সাল হয়ে যাবে। রিভার্সাল হয়ে এটা জিরো হয়ে যাবে ইম্প্যাক্ট। আমার কথা বুঝতে পারছেন? 1 তারিখে গিয়ে এই এন্ট্রিগুলো যত অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অ্যাক্রুয়াল এবং প্রিপেমেন্ট এগুলো দিবেন সবগুলো রিভার্স হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, রিভার্স হয়ে জিরো হয়ে যাবে। যখন ডকুমেন্ট আসবে, এই যে ইলেকট্রিসিটি বিল আসবে, তখন আবার এটা অ্যাকচুয়াল এক্সপেন্সটা অ্যাকাউন্ট ফর হবে। ক্লিয়ার, বোঝা যায়? ইয়েস স্যার। এটার এটার কারণ কি? এটার একটা মাত্রই কারণ, আপনি যদি এটা রিভার্সাল না দেন, ওই যে যখন বিল আসবে ইলেকট্রিসিটি, আপনি আবার এন্ট্রি মারবেন, আপনি ভুলে যাবেন। জি কারণ স্যার, এত, ডাবল হয়ে যাবে তখন। হ্যাঁ, এত ট্রানজাকশন হয়, প্র্যাকটিক্যালি এটা আপনার মাথায় থাকবে না যে ওই এন্ট্রিটা তো আমি অ্যাক্রুয়াল করে রাখছিলাম, তাহলে এখন খালি আমি পেমেন্ট করে এটা প্রসিড করে দিয়ে দিই। আপনি পেমেন্টে এন্ট্রি না দিয়ে আপনি আবার এক্সপেন্স এন্ট্রি দেবেন, আবার পেমেন্ট দিবেন, তাহলে একটা খরচ কি হবে? ডাবল অ্যাকাউন্টিং হয়ে যাবে। সো এইটাকে মিনিমাইজ করার জন্য যারা সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করে তাদের সিস্টেমে এটাই অ্যালার্ট, মানে 1 তারিখ আসলেই যে যেরকম ইয়ে করে ডিজাইন করে রাখে, 1 তারিখ 5 তারিখ যেটাই বলেন, অটো এই এন্ট্রিগুলো রিভার্স হয়ে যাবে, রিভার্স হয়ে জিরো হয়ে যাবে, নীল, জিরো। এবং যখন ডকুমেন্ট আসবে তখন অ্যাকচুয়াল এন্ট্রি হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন কিভাবে এটা ওয়ার্কআউট করে। প্রথম দেখেন 31 ডিসেম্বর আপনার ধরেন স্যালারি আপনি দিবেন হচ্ছে 5 তারিখে। স্যালারি তো অনেক লোকাল কোম্পানিগুলো কি করে, হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হয়তো 25 তারিখে বা 30 তারিখের আগেই স্যালারি প্রসিড করে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি এটা পারে না। সে কি করে, পরের মাসে গিয়ে হয়তো 5 তারিখ বা 10 তারিখ বা 1 তারিখ 2 তারিখ স্যালারি প্রসিড করে, তাই না? এরকম হয়, দিস ইজ ভেরি কমন। হ্যাঁ, সো কিন্তু এই স্যালারি আপনি যে এমপ্লয়িটা খাটাইছেন সে তো এই ডিসেম্বর মাসের স্যালারি তো তাকে আপনাকে রেকর্ড করতে হবে। তাহলে কি হবে? স্যালারি এক্সপেন্স এটা অ্যাক্রুড, আপনাকে অ্যাক্রুড করতে হবে। ধরুন 10,000 টাকা, এই যে লাইবিলিটি ক্রিয়েট করতে হবে 10,000 টাকায়। এই যে 1 জানুয়ারি ইয়ার ইন হয়ে গেল, আপনি কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিলেন, অ্যাক্রুয়াল করলেন, বুঝতে পারছেন? আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এখন 1 জানুয়ারি আসে সিস্টেমে এটা অটো রিভার্স হয়ে যাবে, সিস্টেম অটো রিভার্স করে ফেলবে স্যালারি এক্সপেন্স অ্যাক্রুড। এটা কি? এটা সরি, স্যার এখানে কেন স্যালারি, এটা অ্যাক্রুড এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি হ্যাঁ এক্সপেন্স ক্রেডিট এখানে হবে তো না স্যার? উল্টা হয়ে গেছে মেবি। এটা উল্টো হয়ে গেছে, সরি, এটা উপরটা উপরে যাবে, এইটা উপরে আসবে। দেখেন এটা রিভার্স হয়ে গেল, এটা 1 জানুয়ারিতে, বুঝতে পারছেন? এটা অটোমেটেড, এটা সিস্টেমে অটো এই রিভার্সালের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এখন আসেন, যখন এই যে স্যালারিটা প্রসিড করবেন, ধরুন 5 তারিখে আপনি স্যালারি দিবেন, আপনার সব অ্যাপ্রুভাল শিট রেডি হয়ে গেল, তখন এই যে অ্যাকচুয়াল স্যালারি 10,000 টাকা ডেবিট ব্যাংক ক্রেডিট করবেন। এইটার বেনিফিট হচ্ছে যেটা ডাবল, যদি আপনি যদি এইখানে এইটা এই রিভার্সালটা না দিতেন, এটা যদি না দিতেন, তাহলে এইখানে এসে চান্স থাকতো আবার স্যালারি এক্সপেন্স বুক করার, বুঝতে পারছেন? তাহলে এটা ডাবল হয়ে যেত। আর এই যে রিভার্সালটা দেওয়ার কারণে কি হলো, তাই এটা কিন্তু আর ডাবল হলো না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা দেখেন, এটা গেল ইয়ের ক্ষেত্রে, আপনার এক্সপেন্সের ক্ষেত্রে, মানে এই অ্যাক্রুয়ালের ক্ষেত্রে। এখন প্রিপেডের ক্ষেত্রে কি হয়? এই যে আহ, নাফিজা বলতেছিল যে প্রিমিয়াম, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল অনুযায়ী দেখেন, সে 12,000 টাকা প্রিমিয়াম দিছে ফর 12 মান্থ পিরিয়ড, বুঝতে পারছেন? এবং এটা কি করছে, সে ডিসেম্বরে দিছে
10th of December, তাহলে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রথমে কি করছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করছে। দেখেন এখানে আমি একটু ইয়ে করে একটু পেঁচাই দিছি, জানেন যে এখানে একটু পেঁচানো আছে, একটু খেয়াল করে না। সে 10th of December 2024 ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিছে 12,000 টাকা ফর 12 মান্থ পিরিয়ড। তাহলে নভেম্বরে গিয়ে 2025 নভেম্বরে গিয়ে পর্যন্ত সে এটা কাভারেজটা দিছে, তাই তো? জি স্যার। যদি সেটা হয়ে থাকে তাহলে এই দেখেন প্রথম এন্ট্রিটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পারছেন? বোঝা যায়? জি স্যার। দেখেন এখানে 1 জানুয়ারি সে রিভার্সাল হচ্ছে। 1 জানুয়ারিতে রিভার্সাল কিভাবে হচ্ছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট কি আর হলো? প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্রেডিট। পরে আসেন সাবসিকুয়েন্ট মান্থে কি হচ্ছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, এটা রিভার্সাল। বুঝা যায়? কেউ বুঝতে পারছেন? না আর স্যার। একটা দেখেন, আর একটা দাঁড়ান, একটা সহজ একটা দেখি। আচ্ছা এখানে একটাই দেওয়া আছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? স্যার 3 নম্বরে যেটা ছিল দুইটা এক্সপেন্সে একবার ডেবিট একবার ক্রেডিট করলে এই জায়গাটা আরেকটু বলতেন স্যার। কোনটা? স্যার ওই যে মানে একবার এক্সপেন্স ডেবিট হচ্ছে আবার রিভার্স করে ওই এক্সপেন্সটাই ক্রেডিট হচ্ছে, এই জায়গাটা বুঝিনি। আচ্ছা দেখেন এখানে এটা এটার প্র্যাকটিক্যালি গিয়ে আহ, এটার কিন্তু দুইভাবে হয়, হ্যাঁ। একটা হচ্ছে রিভার্সালটা, এটা ঠিক আছে। আবার রিভার্সালটা অনেকে এটা আমার প্রিপেড ছিল কত, মানে এটা কে কিভাবে রিভার্সালটা দিবে এটা ডিফাইন করে নেয়, সিস্টেম এটা ডিজাইন করে ফেলে। আমি তো 12 মাসের দিছি, তাই না? আমার কিন্তু এটা 12 মাসের। অনেকে কিন্তু এই যে প্রিপেডের ক্ষেত্রে রিভার্সালও করে না, অনেকে রিভার্সালটা দেয় না, এই যে এই এন্ট্রিটা গ্যাপ দেয়। জি স্যার। স্যার আমি একটা ক্লায়েন্টে কাজ করি, ওখানে তো আমি প্রিপেমেন্টের তো কোনো রিভার্সাল দেই না স্যার, অন্য সবকিছু ক্ষেত্রে করি, বাট হ্যাঁ, প্রিপেমেন্টের ক্ষেত্রে তো করি না। না হ্যাঁ ওটাই বলতেছি, এটা এটা হ্যাঁ আপনাদের বইতে রিভার্সালটা পাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে এটা অনেকে দেয় না। কি করে আপনাকে যদি একটু দেখাই, আমি একটা শেয়ার করে এটা একটু ধরেন, ওইখানে কি একটা রিভার্সাল দেওয়া ছিল না? রিভার্সালটা কি ছিল? স্যার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপ্রেস ডেবিট আবার ইন্স্যুরেন্স এক্সপ্রেস ক্রেডিট 1,000 টাকা করে। প্রিপেড না, প্রিপেড কে দিচ্ছিল 11,000, তাই না? এটা 11,000। আচ্ছা ইনিশিয়াল যে এন্ট্রিটা, এটা ওই ইনিশিয়াল যে এন্ট্রিটা, সেই এন্ট্রিটা কি হয়েছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স 1,000 ডেবিট, প্রিপেড 11,000, আর ব্যাংক কি হয়েছে? 12,000 ক্রেডিট। এখন যেটা হয় প্র্যাকটিক্যালি আপনার ক্লায়েন্ট যেটা পাবেন, এই প্রিপেডের ক্ষেত্রে এই রিভার্সালটা ইগনোর করে। এইটা এটা অনেকে ইগনোর করে, ইগনোর করে কি করে, তার তো ডিসেম্বরতে এটা এন্ট্রি হয়ে গেছে, জানুয়ারি মাসে সে কি করে? প্রিপেড ইন্স্যুরেন্স
ক্রেডিট 1000, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1000। কে বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। ওই রিভার্সাল, এটা 10,000 হয়ে গেছে। রিভার্সালটা এখানে অনেকে প্রিপেমেন্টের ক্ষেত্রে এইটা ইগনোর করে। তাহলে দেখেন আপনি এই প্রিপেডের এই যে এইখানে যে 11,000 টাকা প্রিপেডের যে লেজারটা, এই যে লেজার, এই লেজারে কি হচ্ছে, হিট হচ্ছে না? তাহলে এইখানে এই ব্যালেন্স কত থাকলো? এই লেজারে এখানে এসেছিল 11,000 টাকা ব্যালেন্স, এই মাসে এসে এখানে এসে জানুয়ারি, ধরেন এটা জানুয়ারি, ওটা ডিসেম্বর ছিল, এটা জানুয়ারি। জানুয়ারিতে কি করলেন? এটা ক্রেডিট, ডেবিট মনে করেন না, ক্রেডিট, আর এটা ডেবিট। জানুয়ারিতে কি করলেন? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 100, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1000। তাহলে এই যে আমার যে ডিসেম্বরে যে 11,000 টাকা ছিল, তাহলে এটা ব্যালেন্স হলো কত? 10,000। 10,000। এটা যেটা হয়, এই যে এখানে যে রিভার্সালটা, এই রিভার্সালটা অনেক সময় অনেকে দেয় না, না দিয়ে এই জিএলএ সাবসিকুয়েন্ট এটা রিলিজ হয়, মানে প্রতিটা মাস আসবে, এই অ্যাডভান্স থেকে রিলিজ হইতে থাকবে, এক্সপেন্সে চার্জ হবে, অ্যাডভান্স ক্রেডিট হবে, এক্সপেন্স চার্জ হবে, অ্যাডভান্স ক্রেডিট হবে, করতে 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 গিয়ে ওই নভেম্বরে গিয়ে এই এই যে এইটা, এই 10,000টা জিরো হয়ে যাবে, এই ব্যালেন্সটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। কেউ মানে কারোর কোনো কনফিউশন মানে ইয়ে আছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে কিনা? হ্যাঁ, কারোর কোনো ইয়ে আছে কিনা? হ্যালো, কথা বলেন। না স্যার, অনেক সময় স্যার ওই যে একটা জিনিস বুঝতে ঝামেলা হয় স্যার, অ্যাকুরালে বেসিস এর ভিতরে আইসা ওই যে স্যার প্রভিশনের লগে একটা পেজ বাজায় থাকে আর কি। আচ্ছা, আপনি ওটা পার্থক্যটা কি হ্যাঁ, স্যার? অ্যাকুরাল মানে অ্যাকুরালে যে খরচটা অনেক সময় প্রভিশনের ভিতরে ঢুকে রাখে, মানে দুইটার ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা? অবশ্যই আছে। প্রভিশন এক জিনিস আর অ্যাকচুয়াল আর এক জিনিস। আচ্ছা, ওইটা প্রভিশন কি, কেউ একটু গুড কোশ্চেন। আচ্ছা, এটাকে শেষ করি। এই যে এখন এই রিভার্সালের এটা আমি শেষ করিনি এখনো। দেখেন এখানে ইন্স্যুরেন্স, এটা কি হয়েছে, রিভার্স, এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে না 11,000? দেখেন না একটু ভাই, একটু খেয়াল করেন। আমি কিন্তু একটা কমন যেটা ইন্ডাস্ট্রির প্র্যাকটিসটা যে এক্সেল করাই দেখালাম, আর এটা আপনার বইতে এভাবে পাবেন। দেখেন এখানে এই 1 জানুয়ারিতে সেই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করছে 11,000, আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করছে 11,000। তাহলে দেখেন এই যে প্রিপেডের এটা জিরো হয়ে গেছে, প্রিপেড জিরো হয়ে গেছে, কিন্তু প্রিপেড জিরো হয়ে গেছে। জি আর স্যার। এই যে ইয়ে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা কিন্তু 11 মাসের চার্জ হয়ে গেছে। আর এইখানে দেখেন এসে এই যে এখানে প্রথম যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা করছিলাম, এটা যাতে ডাবল ইয়ে না হয়, এইটার ইম্প্যাক্টটা দেওয়ার জন্য এখানে গিয়ে দেখেন একবার এক্সপেন্স ডেবিট করছে 1,000, একবার ক্রেডিট করছে, এটা জিরো করে দিছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, বাট এটা এটা প্র্যাকটিক্যালি আপনারা এটা পাবেন না। প্র্যাকটিক্যালি ওই আমি যেটা এক্সেলে করে দেখালাম ওইটাই আপনারা অডিটে গিয়ে দেখতে পাবেন, এবং ওইটাই ওইভাবেই সবাই প্র্যাকটিস। হ্যাঁ, এখন ওই যে কে যেন বলতেছিলেন যে এটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, ওই অ্যাক্রুয়াল এবং প্রভিশনের একটা কি একটা ঝামেলার কথা বলতেছিলেন, কে বলতেছিল? স্যার আমি আমিনুল স্যার। ওটা হচ্ছে ওই যে পার্থক্যটা কি, মানে অ্যাকুরাল বেস আর মানে অ্যাকুরাল পেয়েবল যেটা আর কি, মানে আমরা আচ্ছা পরিশোধ করা লাগে। আচ্ছা, ইয়ে অ্যাক্রুয়াল আর পেবল, ওইটা না স্যার, প্রভিশনের মধ্যে পার্থক্য, আচ্ছা মানে বলি অ্যাকুরালের শোনেন। বিলটা অনেক সময় প্রভিশন করে রাখে স্যার। মানে এই অ্যাক্রুয়াল, যাকে অ্যাক্রুয়াল বলেন ওইটাই আসলে পেবল, ঠিক আছে, কিন্তু প্রভিশন দিস ইজ ডিফারেন্ট। প্রভিশনটা কি কেউ বলতে পারবেন? স্যার 12 মান্থের বেশি যে ইয়েটা স্যার কন্টিনিউ করে, পেয়েবলটা কন্টিনিউ করে।
না 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 না, নাফিজা হয়নি। আর আর কেউ অ্যানুয়াল প্রভিশনের ডেফিনেশনটা কি? স্যার প্রভিশন হচ্ছে স্পেসিফিক উদ্দেশ্যে স্যার কিছু রিজার্ভ রাখা হয়, স্পেসিফিক পারপাসে স্যার। হয়নি। আর কেউ আর কেউ আচ্ছা অ্যানুয়াল? স্যার, আমি একটু বলি, দেখেন পার্থক্যটা হয় কিনা। আমি আসলে যতটুকু আমার আরেকজন শিখেছিল স্যার, প্রভিশনটা কি এমন কি না যেটা হইছে মানে আনস্পেসিফিক, ধরেন হইছে নাম্বারটা সঠিক না, মানে এমন। আর অ্যাকুরেটটা হইছে সঠিক নাম্বার, যে এত টাকায় খরচ হবে। আর এটা ভেরি প্রভিশনটা এই ক্লোজ, করতে পারে। ভেরি ক্লোজ, হ্যাঁ কাছাকাছি গেছেন। আচ্ছা, সময় যেহেতু কম, আমি আমি জানতে চাই। আপনার কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, যেটা পেয়েবল, দিস ইজ ভেরি সার্টেন, পেয়েবলটা সার্টেন। আপনি আপনার এমপ্লয়িকে কত টাকা বেতন দিবেন এটা আপনি জানেন, সার্টেন, ঠিক আছে। বাট প্রভিশন ইটস কমপ্লিটলি আনসার্টেন। এটা আপনি যে প্রভিশনের কন্ডিশনটা দেখেন, প্রভিশনের কন্ডিশনটা এরকম থাকে, কোনো পাস্ট, এটার কনসিকুয়েন্স পাস্ট কোনো ঘটনার সাথে এটা রিলেটেড। আপনার কোনো একটা ঘটনা ঘটছে যেটা পাস্টে ঘটছে, সেটার ইম্প্যাক্ট এখন বোঝা যায়। পাস্ট, প্রথম কোনো ঘটনা ঘটতে হবে, পাস্টে ঘটতে হবে, সেটার ইম্প্যাক্ট, সেটার জন্য আপনি ওই যে ঘটনাটা যে ঘটলো, এই ঘটনা ঘটার কারণে আপনার কাছে কোনো একটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে। আপনি কোনো লায়েবল, ইউ আর লায়েবল টু পে সামথিং, কিন্তু আপনি কখন পে করবেন এবং কত টাকা পে করবেন ইউ ডোন্ট নো। আমার কথা বোঝা যায়? স্যার তার মানে কখন পে করব, কত টাকা পে করব, এটা না জানলে এটা প্রভিশন হবে। এক্স্যাক্টলি। এখন আসেন, এই যে তার একটা কনফিউশন ছিল, হ্যালো, সরি, সাফিউর, একটা সাফানু, কনফিউশন ছিল, কনফিউশন। কনফিউশন, আমার মানে এখনো কনফিউশন আছে। হ্যাঁ, নর্মালি, জি স্যার, নর্মালি আমরা যদি প্রভিশন বা প্রভিশনাল ফান্ড বলি, এটা হলো যে ফিউচারে আমি লস হতে পারে এই হিসাবে আমি টাকা জমা রাখবো, জিনিসটা না এরকম না, না? প্রভিশন নট রিলেটেড টু ফিউচার। প্রভিশন ফিউচার স্যার রিলেটেড না। প্রভিশন কি এস্টিমেট? এটা ডেফিনেটলি একটা এস্টিমেট, অফকোর্স এস্টিমেট। প্রভিশন অবশ্যই এস্টিমেট। প্রভিশন আর রিলেটেড উইথ পাস্ট। অ্যাকচুয়াল কি স্যার এক্সাক্ট যেটা সেটা? অ্যাক্রুয়াল, দেখেন এই যে ইলেকট্রিসিটি বিল, এটা প্রভিশন হইতে পারে, অ্যাক্রুয়াল হইতে পারে। প্রভিশন কখন হবে? আপনি যদি ধরেন আপনি নেক্সট মান্থে কত বিল আসবে আপনি জানেন না। আপনি কি জানেন মানে নেক্সট মান্থে কত বিল আসবে? আপনি জানেন না। কিন্তু আপনি যদি ওই ইয়েটা কত কনজিউম করছেন, আপনি যদি জানেন যে আমি গত মাসে যখন আমার স্টার্ট হয়েছে 100 ইউনিট আমি খাইছি আগে, এবার শুরু হয়েছে 100 থেকে, আমি রিডিং লেখছি 100 ইউনিট থেকে 150 ইউনিট, মানে 50 ইউনিট আমি কনজিউম করছি। এটা মিটারে ওঠে না, রিডিং ওঠে না? ওঠে তো। তা আপনি প্রিভিয়াস মান্থে বিলে কতটুকু শেষ করছেন, এবং এই মাসের শেষে আপনি যদি মিটারটা দেখেন আপনি কত হয়েছে, তাহলে আপনি কিন্তু ওই গত মাসের সাথে এই মাসের কিন্তু গ্যাপটা বের করতে পারবেন। দিস আর সার্টেন। এই যে আপনি কোয়ান্টিফাই করতে পারলেন যে আমি 50 ইউনিট এই মাসে খরচ করছি, এখন পার ইউনিট কত, 10 টাকা, তাহলে 50 × 10 কত, 500 টাকা। দিস আর সার্টেন। আপনি পরের মাসে বিলেই এই 500 টাকায় আসবে। কিন্তু আপনি যদি রিডিংটা না জানেন, ওই কত কনজিউম করছেন না জানেন, তাহলে আপনি জানেন না যে আপনি নেক্সট মান্থে কত বিল আসবে। দিস ইজ আনসার্টেন। এইটাকে বলে প্রভিশন। আর ওই যে আপনি যে মিটার দেখে আপনি কত ইউজ করছেন জানলেন, এটা দিস আর সার্টেন। আপনি জানেন যে আপনি পরের মাসে 50 ইউনিট আপনি খরচ করছেন, এই 50 ইউনিটের জন্য পার ইউনিট 5 টাকা করে, 5 × 5 = 5×50 কত হয়, বা 10 টাকা যেটা, তাহলে কত, 500 টাকা। ক্লিয়ার, বোঝা যায়? মানে আমার স্যার বুঝছি। স্যার স্যার তখন এখন ক্লিয়ার। ধরেন আমার একটা অডিট ফি হচ্ছে 90,000 টাকা, আমি জানি প্রত্যেক বছর আমি 90,000 টাকা দিতেছি। তো এখন বর্তমানে যখন আমি করাবো, তখন এটা কি আসলে আমি প্রভিশনে রাখবো? এখনো তো টাকাও পেমেন্ট শোনেন, করি নাই, বিলও আমার কাছে আসে নাই। এটা আমি ধরুন আপনি accurate যে করছেন, ধরেন আপনার এই যে এটা প্রভিশন কখন হবে, যদি আপনি বোঝেন, এনগেজমেন্ট লেটার, বুঝি এনগেজমেন্ট স্যার। লেটার। হ্যাঁ বুঝি স্যার। আচ্ছা, যদি আপনার ফার্ম যদি এনগেজমেন্ট লেটার সাইন করে, এনগেজমেন্ট লেটারটা হচ্ছে আপনি তার সাথে কত, তার ফিটা কত। এই এনগেজমেন্ট লেটারে অনেক কিছু লেখা থাকে, আপনি কি কি কাজ করবেন, সাথে ফিটাও থাকে। এই এনগেজমেন্ট লেটার যে সাইন হয়ে যায়, দিস ইজ সার্টেন। এটা সার্টেন, এটা পেয়েবল, নট প্রভিশন। আর যদি এনগেজমেন্ট লেটার না সাইন হয়, আপনি জানেন না, আপনি ফার্ম, এটা বাধ্য করে
ক্লায়েন্ট অ্যাগ্রি করলো না, আপনি গত বছর 5 লাখ টাকা অডিট করছেন, ক্লায়েন্ট বললো না, আপনি যদি এনগেজমেন্ট সাইন করেননি, মিউচুয়ালি অ্যাগ্রিড না, আপনি ক্লায়েন্ট বললো না আমি 4.5 লাখ টাকা দিব। সো দিস ইজ কল্ড প্রভিশন, কারণ এটা আপনি একজাক্ট ফিগার এখনো জানেন না, যেহেতু এটা মিউচুয়ালি অ্যাগ্রিড না। কিন্তু যদি এটা ইএল সাইন হয়ে যায়, এনগেজমেন্ট লেটার হয়ে যায়, দিস আর মিউচুয়ালি অ্যাগ্রিড এবং দ্য ফি ইজ ফিক্সড, দিস ইজ কল্ড পেয়েবল। আমিনুল, বোঝা যায়? বুঝছি স্যার, ঠিক আছে। আপনি আপনার যে অডিট ফি যেটা বললেন, যদি এটা ইএল হয়ে যায় তাহলে এটা পেয়েবল, আর যদি ইএল না হয় তাহলে এটা প্রভিশন। কারণ আপনি আসলে জানেন না ফিটা ওই গত বছর যেটা ছিল ওইটাই, এটা বাড়তেও পারে, স্বাভাবিক তো বাড়বে, তাই না? তো বাড়লে তো তাহলে তো কত বাড়বে এটা তো আপনি জানেন না, তার মানে এটা প্রভিশন। আর যদি এটা আপনি ইএল করে ফেলেন, অডিটে যাওয়ার আগে ইএলটা যদি সাইন হয়ে যায়, তাহলে তো আপনি আপনার ক্লায়েন্ট ওটার কমও দিব না, কম দিলে আপনি নিবেন না, আবার বেশিও ক্লায়েন্ট দিবে না। সো দিস আর সার্টেন। এখানে এই প্রভিশন এবং পেয়েবল ভিতরে পার্থক্য এইটাই, একটা হচ্ছে সার্টেন আর একটা হচ্ছে সময় এবং মানে অ্যামাউন্ট, দুইটাই আনসার্টেন। এটা এস্টিমেট, এটা ধারণা করে নেওয়া হয়। এটা ধারণা কিভাবে, প্রিভিয়াস রেকর্ড থেকে আপনি ধারণা করে ফিগারটা নেন। ওই যে আপনি প্রভিশন মানে অ্যাকাউন্টিং, ওইটা যেটা আমি গত বছর তো 5 লাখ টাকা দিছি, তাহলে এটা ধারণা করতেছি 5 লাখই হবে, থাকবে, অথবা 10% বাড়াই দিলাম, 5,50,000 করলাম, এটা এস্টিমেট। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল অ্যাক্রুয়াল এবং প্রিপেমেন্টের। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা কাইন্ডলি এগুলো একটু বাসায়, এখানে আমি অ্যান্সার করে দিইনি, এগুলো আপনি একটু চেষ্টা করেন। আর মানে এগুলো এরা একেবারে এক্সাম রিলেটেড, এ ধরনের কোশ্চিন এক্সামে আসে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? স্যার আমরা নেট প্রফিট বা নেট ইনকাম থেকে একটা মানে অ্যামাউন্ট রিটেন আর্নিংস এর মধ্যে রাখি, ওটাকে প্রভিশন বলি না? মানে না না না, প্রভিশন। আপনি না 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 না, এটা নেট প্রফিট থেকে আপনি রিটেন আর্নিং কখন যাই, এটা কিন্তু আমরা ক্লাসে কিন্তু আমরা কিন্তু এই যে ক্লোজ, আপনার পিএনএল এর এটা কি, এটা 12 মাসের জন্য। জি স্যার। একটা পিরিয়ড শেষ হয়ে গেল, শেষে যখন পিএনএল এর ওই প্রফিটটা রিটেন আর্নিং এ আপনি ট্রান্সফার করলেন, তখন এটা ক্লোজ হয়ে গেল। এটা প্রভিশন না। আপনাকে যে রেজাল্টই হোক, 12 মান্থের আপনার অপারেশনের যে রেজাল্টে লস হইতে পারে, লাভ হইতে পারে, লস হলেও রিটেন আর্নিং এ আপনাকে ট্রান্সফার করতে হবে, লাভ হইলেও রিটেন আর্নিং এ আপনাকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার যতক্ষণ না হবে ততক্ষণ আপনার ওই ব্যালেন্স গুলো, পিএনএল এর লেজারটা ক্লোজ হবে না। আর ক্লোজ না হলে আপনি শুরু করবেন কিভাবে? আপনার পরের তারিখ থেকে তো শুরু, মানে আপনার অ্যাকাউন্টে আর ক্লোজ হয়ে গেল, আর শুরু করবেন না। শুরু করতে হলে তো আপনাকে ক্লোজ করতে হবে। সো এটা কমন ইয়েট হচ্ছে আপনার 31 ডিসেম্বর যদি আপনার ক্লোজিং হয়, তাহলে 31 ডিসেম্বর আপনি এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজ করবেন, করে রিটেন আর্নিং এ ট্রান্সফার করবেন, আবার 1 তারিখ থেকে আবার নতুন করে ওই নতুন বছরের জন্য শুরু করবেন। এটাই নিয়ম। আচ্ছা বুঝতে স্যার। পারছেন? জি স্যার, এটা বুঝতে কিন্তু পারছি। প্রভিশন না, রিটেন আর্নিং এ কিন্তু এটা প্রভিশনের কিছু না। এটা রিটেন আর্নিং এ নেট প্রফিটটা ট্রান্সফার করে ক্লোজ করে দেওয়া হয়, ওই বছরটা ক্লোজ করে দেওয়া হয়। আচ্ছা স্যার। আর কারো কোশ্চেন? এনিওয়ান? তাহলে আমরা কি ক্লোজ করতে পারি আজকে? জি স্যার। সাজেদ? জি স্যার। তাহলে সাজেদ, আমি এটা আপনাকে করে দিই, শেয়ার করে দিচ্ছি, আপনি গ্রুপে একটু করে দিয়ে না। ওকে স্যার, ওকে স্যার। ওকে, তাহলে মানে ভালো থাকেন সবাই, সাবধানে আসসালামু থাকেন, আলাইকুম স্যার। ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এই বিশুদা, তুই জানো